কৃত্তিবাসী রামায়ণে আছে কি রূপেতে কুম্ভকর্ণের হবে নিদ্রাভঙ্গ। দেখুন, অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত রামায়ণের কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হয়েছিল। মহাকুম্ভের পথে মৃত্যু মিছিলের পরেও কুম্ভকর্ণ রেলের ঘুমটি ভেঙেছে। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে আসানসোল স্টেশনে স্টেশনে চরম অব্যবস্থার একের পর এক ছবি কিন্তু সে কথা বলছেন। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। মেলা প্রাঙ্গণে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু থেকে বারবার আগুন। এবার কুম্ভ যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ১৮ জনের। কুম্ভ নিয়ে সরকারের গাল ভরা প্রচার তো আছে, কিন্তু পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে কেন বারবার এই ব্যর্থতা? দ্বিতীয় প্রশ্ন। ভিড় নিয়ন্ত্রণে হোল্ডিং এরিয়া থেকে টিকিট বিক্রিতে হ্রাস। নয়াদিল্লিতে মৃত্যু মিছিলের পর সামান্য কয়েকটা পদক্ষেপ রেলে। মানুষের বিশৃঙ্খলাতেই বিপর্যয় বলছেন একের পর এক বিজেপি নেতা। বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি মানুষকে ডেকে এখন প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই কি জনতার ওপরে দায় চাপানো হচ্ছে? তৃতীয় প্রশ্ন। নর্দার্ন রেলওয়ে থেকে খোদ রেলমন্ত্রী। ১৮ জনের মৃত্যুর কথা প্রথমে মানতেই চাননি কেউ। মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে ওটা এডিট করেন দিল্লির উপরাজ্যপাল। কেন মৃত্যুর ঘটনা স্বীকার করতেই ২০ ঘন্টা লেগে গেল? এই প্রশ্ন তো উঠবেই। চতুর্থ প্রশ্ন। সরস্বতী পুজোয় বাধার অভিযোগ। বিজেপির মুলতবি প্রস্তাবে উত্তাল বিধানসভা। ৩০ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু অগ্নিমিত্রা সহ ৪ জন বিজেপি বিধায়ক। কাল মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কটের ডাক গেরুয়া শিবিরে। ক্রমশ কি গনগনে হচ্ছে ২৬-এর বিধানসভা নাচ? পঞ্চম প্রশ্ন। লোকসভা থেকে রাজ্যসভা, সংসদে বিরোধী সাসপেনশন নিয়ে বারবার প্রশ্নের মুখে মোদী সরকারের ভূমিকা। অন্যদিকে বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার। সংখ্যার আধিক্যে কোথাও কি বিপন্ন হচ্ছে গণতন্ত্র? তবে শুরুতেই দেখাবো, জনসুনামির আশা ছিল, আন্দাজও ছিল, ঢাকঢোল পিটিয়ে বিজ্ঞাপন তো ছিলই, কিন্তু তাও শেষমেশ কুম্ভমুখী ভিড় সামলাতে চরম ব্যর্থ হলো রেল। বারবার দুর্ঘটনা, বারবার প্রাণহানি, কখনো আগুন, কখনো পদপিষ্ট হয়ে মৃত্যু, কখনো বেলুন দুর্ঘটনা, কখনো মহাকুম্ভ তো কখনো সঙ্গম দর্শনের বহু আগে নয়াদিল্লি স্টেশনেই জীবন শেষ। ऊपर चढ़ने लगे तो अचानक भीड़ खूब ज़्यादा, 5-6 हज़ार आदमी नीचे उतरने लगे। एक से ऊपर एक, एक के ऊपर एक चढ़ने लगे तो टूटा, और मेरी बेटी को ये लग गया, ट्रेन पूरे घुस गए कीले। গত ১ বছর ধরে প্রচার চলেছে মহাকুম্ভের। কোটি কোটি ভিড় হবে বলে আগাম ঘোষণাও করা হয়েছে। मौनी अमावस्या के दिन हमारा अनुमान है कि 8 से 10 करोड़ तक श्रद्धालु प्रयागराज में आएंगे। वसंत पंचमी में भी हम लोगों का अनुमान है कि 5 से 6 करोड़ तक श्रद्धालु प्रयागराज में स्नान करने के लिए आएंगे। मकर संक्रांति के अवसर पर भी भारी मात्रा में श्रद्धालु प्रयागराज में आने वाले हैं। খোদ রেলমন্ত্রী নিজেই জানিয়েছিলেন কুম্ভের জন্য খুব ভালো আয়োজন করা হচ্ছে। प्रयागराज महाकुंभ के अवसर पर 8 स्टेशन पे बहुत अच्छे से रेलवे का व्यवस्थित तरीके से काम चल रहा है। राज्य प्रशासन के साथ, मेला प्रशासन के साथ मिलके एकदम कोऑर्डिनेटेड वे में चल रहा है। जैसा आपने वॉर रूम के इसमें देखेंगे, कहीं पे कोई दिक्कत नहीं है। अगर कहीं पे कोई र्यूमर्स फैलाने की कोशिश करे तो उसको नहीं सुनना है, उस पर ध्यान नहीं देना है। सब कुछ व्यवस्थित तरीके से चल रहा है। ভালো আয়োজনের এই হলো রেজাল্ট। মৃত্যু মিছিল, এর পরও কি রেলমন্ত্রী ব্যর্থতার দায় নেবেন না? কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাব থাকলে দায় কার? রেলের সেকশন ক্যাপাসিটি বেড়ে গেছে, তা তো যায়নি, বাড়া সম্ভব নয়। আর রেলের মতন প্রতিষ্ঠানেতে একটা কিছু বাড়াতে গেলে তার সঙ্গে জড়িয়ে থাকে ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের প্রশ্ন, এবং সেটা ইচ্ছে করলেই আলাদিনস ম্যাজিক ল্যাম্প নেই হাতে, কারণ নেই, ডেফিনেটলি অনেকটা সময় লাগে। স্পেকুলেশনটা হয়তো যথাযথ হয়নি, আরও ফোর্স হয়তো ডিপ্লয় করা দরকার ছিল, হয়তো সেখানে অ্যাডিশনাল সিসিটিভি লাগাবার দরকার ছিল। যাত্রী সুরক্ষা, প্রাণ, এর উপরে আইন নয়। যদি সেদিন দরকার ছিল যে জেনারেল টিকিট বিক্রি করা বন্ধ করলে ক্রাউড ম্যানেজ করা যেত, সেটা করা উচিত ছিল। ১৪৪ বছর অন্তর হয় মহাকুম্ভ, তার আয়োজনও ঠিকমতো করার ক্ষমতা কি নেই এই সরকারের? প্রশ্ন তুলছে বিরোধীরা। একদম সরকারের, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, বিশেষ করে রেলমন্ত্রীর ব্যর্থতা। কেন তিনি পদত্যাগ করবেন না এত লোক মারা যাওয়ার পরে, সেটা লোককে বলতে হবে। কেন্দ্রে মোদী সরকার, রাজ্যে যোগী সরকার।
তারপর দিল্লি থেকে উত্তরপ্রদেশ বারবার প্রাণহানি, বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। প্যাসেঞ্জারদেরও দায়িত্ব আছে, আবার রেল অথরিটি, স্টেশন অথরিটি, আরপিএফ এরও দায়িত্ব আছে। দুটো পার্টেই কোথাও কোথাও ত্রুটি আছে, সেগুলো ইনভেস্টিগেশন হবে। এটা তো কেউ সাফাই দিচ্ছে না। 40 কোটি লোক স্নান করেছে, তারা কেউ উড়ে উড়ে যায়নি। অধিকাংশ লোক ট্রেনে গেছে, বাই রোড গেছে। এটা বিরাট কর্মকাণ্ড। তৃণমূলকে জ্ঞান না দিলেই হবে। 119 জনকে খুন করে দিয়েছিল জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন নাকি? মোটা টাকা খরচ করে বিমানে কুম্ভে যাওয়ার কিংবা চার্টার্ড ফ্লাইটে গিয়ে বিশেষ তাঁবুতে থেকে স্নান করার ক্ষমতা যাদের নেই, তারা কি পুণ্য অর্জনের যোগ্য নন? সুদীপ্ত আচার্য, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভারতীয় রাজনীতিতে সিঙ্গেল ইঞ্জিন ডাবল ইঞ্জিন নিয়ে এত কথা চলে। আজ যেখানকার চরম অব্যবস্থা নিয়ে আলোচনা করতে হচ্ছে, সেখানে সিঙ্গেল বা ডাবল নয়, একেবারে ট্রিপল ইঞ্জিন সরকার। রেলমন্ত্র কেন্দ্র চালায়, কেন্দ্রে বিজেপি, কুম্ভে মানে উত্তরপ্রদেশে বিজেপি, আর এখন দিল্লিতেও বিজেপি। আচ্ছা, রেলে দিল্লি সরকারের কোনো ভূমিকা আছে বলছি না, কিন্তু কথা হলো 3টে একমুখী ইঞ্জিন থাকলেই ট্রেন যে ট্র্যাকে চলবে, ইঞ্জিনের সংখ্যা বাড়লেই যে কুম্ভমুখী ট্রেন যাত্রা নিরাপদ হবে, নয়াদিল্লি বা আসানসোল স্টেশনের চরম অবস্থা তো সে কথা বলছে না। ঠিক এই জায়গা থেকে শুরু করব আজকের অনুষ্ঠান ডক্টর নজরুল ইসলামকে দিয়ে। অনেকেরই হয়তো মনে নেই যে নজরুলদা কিন্তু রেলেরই প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন সিকিউরিটির। নজরুলদা, আমি সরাসরি বলছি যে 11 জন মহিলা, 5 জন শিশুসহ 18টা প্রাণ চলে গেছে। এর জন্য সবথেকে বেশি দায় সম্ভবত রেল কর্তৃপক্ষের। তার কারণ কোনোটাই তো হঠাৎ করে নয়, কোনোটাই অপ্রত্যাশিত নয়। ভিড় বাড়াতে লোক ডাকা হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। এই যে 144 বছর পর মহাকুম্ভের যে গুরুত্ব, বারবার সেটা বোঝানো হয়েছে এবং শেষ পর্যন্ত কত লোক হয়েছে, কাল রাতে যোগী সরকারেরই রিপোর্ট বলছে যে প্রায় 53 কোটি লোক। আমি বলছি তারা তো বিনা নিমন্ত্রণে যাননি এবং উড়ে উড়েও যাননি, শুভেন্দু অধিকারী যেরকম বলছেন। আমি আমন্ত্রণ জানিয়ে, বিজ্ঞাপন দিয়ে, হাইপ তুলে সাধারণ মানুষকে ডাকছি, আর প্রাণহানির ঘটনা হলে তার দায় হচ্ছে যে মানুষগুলো মারা গেল সেই সাধারণ মানুষের। না, আপনারা এখনই যেসব দেখালেন, হ্যাঁ, সেগুলো যদি দেখেন তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগাম বলে দিতে পারছেন যে কত কোটি লোক কোন উপলক্ষে সেখানে পৌঁছবেন। দেখুন, রেলমন্ত্রী এবং কবে, কোন দিন পৌঁছচ্ছে, হ্যাঁ একদম। তো রেলমন্ত্রীও বলছেন যে এই যে এত ভিড় হবে, এটা সামলানোর জন্য সকলের সঙ্গে আমরা যোগাযোগ রেখে ব্যবস্থা করছি। দেখুন, কোথায় বলছেন? ওয়ার রুমে বসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বা রেলের মন্ত্রী একথা বলছেন কি করে? দেখুন, রেলে আমি যেখানে একটা সিকিউরিটি ডাইরেক্টরেটে কাজ করেছিলাম, সেখানে 42টা ডাইরেক্টরেট তখন ছিল। এবং আপনারা এটা জানেন যে রেলের যে সিকিউরিটির ব্যাপারটা আছে, সেখানে আরপিএফ যেমন আছে, জিআরপি আছে। কোনো মার্ডার হলে, ক্রাউড কন্ট্রোলের দরকার হলে, চুরি হলে, ডাকাতি হলে, এগুলো কিন্তু আরপিএফের দেখার আইনগত অধিকার নাই। যখন ব্রিটিশ আমলে এই রেল তৈরি হয়েছিল, তখন দুটো পুলিশ ছিল। একটা ছিল গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, যেটার নাম এখনও জিআরপি আছে, প্রতিটা স্টেটে আলাদা আলাদা জিআরপি আছে। এবং আর একটা ছিল কোম্পানি পুলিশ। এই কোম্পানি পুলিশটা 1957 সালে আরপিএফ অ্যাক্ট হয়েছে, আরপিএফ নাম হয়েছে। এবং এরা কিন্তু ওয়াচ অ্যান্ড ওয়ার্ড স্টাফ ছিল একদম। এবং আরপিএফ একটা কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল। 66 সালে রেলওয়ে প্রপার্টি আনলফুল প্রপার্টিজ পজেশন অ্যাক্ট বলে একটা আইন চালু হলো। তখন কেউ রেলওয়ে প্রপার্টি চুরি করলে বা এরকম কোনো খবর আসলে তারা কেস শুরু করতে পারবে এবং সেটা তদন্ত করে কোর্টে রিপোর্ট দিতে পারবে। এইটা হলো আরপিএফ এখনও কিন্তু এইটুকুই করে। এই যে মুখ্যমন্ত্রী বলতে পারছেন আমাদের দেশে বাইরের ইন্টেলিজেন্সের জন্য আছে, আমি ছেড়ে দিলাম, তারপরে ইন্টেলিজেন্স ব্যুরো আছে এবং ইন্টেলিজেন্স ব্যুরোর
যে রাজ্যে যে অফিসগুলো আছে, যেমন কলকাতায় আছে, আমি শিলিগুড়িতে পোস্টিং ছিলাম, ওখানে আছে, কালিম্পংয়ে আছে, প্রতিটি জেলাতে অল্প বিস্তর কাছে। কিন্তু কলকাতা বা এইসব জায়গায় যে অফিস আছে সেখানে এসআইবি বলে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। তো এরা যে খবরটা জোগাড় করে, এরা কিন্তু কেন্দ্রীয় সরকারের সব এজেন্সিকে দেয়, রাজ্য সরকারের সব এজেন্সিকে দেয়। দেখুন, আমাদের রাজ্যের যেমন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে, এরাও যে খবর সংগ্রহ করে সেরা আইবিকে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানায়, আমাদের রাজ্য সরকারকে দেয়। অতএব কত লোক আসবে যে ইন্টেলিজেন্সের রিপোর্ট, সেটা যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানেন, রেল মন্ত্রীও জানেন, আমাদের এখানকার মুখ্যমন্ত্রীও জানেন, মানে জানার কথা, আমি এই জন্য বলছি জানেন। তাহলে আমি যখন আগে থেকে জানি যে আমার এত কোটি লোক আসবে, তাহলে কি করে আসবে? ট্রেনে রিজার্ভেশন করে প্লেনে চড়ে যাবে সে লোকের সংখ্যা খুবই কম, ট্রেনে রিজার্ভেশন করে আসবে সে লোকের সংখ্যাও খুবই কম, তাহলে জেনারেল টিকিট কেটে আসবে সে লোকের সংখ্যা বেশি। ধরুন নির্দিষ্ট দিনে যেদিন ঘটনা ঘটেছে, বিভিন্ন চ্যানেলে আপনারা যেটা দেখাচ্ছেন যে জেনারেল টিকিট সেদিন 54,000 বিক্রি হয়েছে একটা রেলওয়ে স্টেশনে, আমি অন্য জায়গার কথা বলছি না। তাহলে এই যে লোকগুলো ঢুকছে, এবং বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছেন, এটা সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, যে যেহেতু টিকিট চেক করা হয়নি, হয়তো প্রচুর লোক যাদের কাছে টিকিট ছিল না তারাও স্টেশনে ঢুকেছিলেন। আমি যদি তাদের কথাও ছেড়েও দিই, তাহলে কত লোক স্টেশনে ঢুকছে, আমি প্ল্যাটফর্মে তাদের জায়গা দিতে পারবো কি না, যদি না দিতে পারি তাহলে ওখানে জিআরপি আছে, নিউ দিল্লি স্টেশনেও যে দিল্লি পুলিশের জিআরপি আছে সেটা আছে, আমাদের এখানে যখন একজন এডিজি বা তার অধীনে আইজি, ডিআইজি এবং এসআরপি, যেমন আমাদের শিয়ালদা আছে, হাওড়াতে আছে, শিলিগুড়িতে আছে, খড়গপুরে আছে, এরকম যে অফিসাররা আছে তাদেরকে তো কাজে লাগানোর দরকার ছিল। একদম। আমি নজরুলদার এই জায়গা থেকে দুটো পয়েন্টে আসবো। এক হচ্ছে কোথায় ঘটনাস্থলটা, কোথায়? দেশের রাজধানী, অর্থাৎ কোনো প্রান্তিক দুর্গম স্টেশনে নয়। এবং নজরুলদা যে তথ্যের কথা বলছে, অফিসিয়ালি ওয়েবসাইটে এই কত মানুষ যাচ্ছেন তার তথ্য প্রতিদিন আপডেটেড হচ্ছে, 1 নম্বর। 2 হচ্ছে যে ধরুন বেশি লোক হবে সেই জন্যই তো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, তাহলে ক্রাউড ম্যানেজমেন্টের জায়গাটা এইরকম সম্পূর্ণ অবহেলিত থাকলো কি করে? এবং এইখানে নিয়ন্ত্রণের বাইরে এসে ক্রাউড ঝাঁপিয়ে পড়েছে ব্যাপারটা তা নয়, একেবারে স্পষ্ট নয়। কারা বলছে? দিল্লি পুলিশ। আমি দিল্লি পুলিশ এক্স্যাক্টলি কি বলেছে সে তাতে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে ঘটনা ঘটে যাওয়ার পর সিআরপিএফ এসছে, আরপিএফে তো 6 লাখ, এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড, হোল্ডিং এরিয়া বাড়ানো হয়েছে। ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে 18টা প্রাণ বেঘোরে চলে যাওয়ার পর আমি দেখাবো, এবং তারপর দেখাবো যে দিল্লি পুলিশের ব্যাখ্যাটা। প্রতিবেদন। এই ছবিগুলো ভয়ঙ্কর। এই অভিজ্ঞতা মর্মান্তিক। आप हम पे चढ़ गए, हम आप पे चढ़ रहे हैं, मेरा बेटी एक्सपायर हो चुके हैं, मेरा बेटा मतलब खो रखे हैं। কোটি কোটি মানুষের ভিড় হবে জেনেও সুব্যবস্থা না করতে পারাটা ভয়ঙ্কর ব্যর্থতা। ना होने के बाद प्रशासन तब आया यहाँ पर एक्टिव, लेकिन जो प्रशासन है वो अपना काम नहीं कर रहा है। অমৃতের আশায় কুম্ভের পথে বেরিয়ে মাঝ রাস্তায় পুণ্যার্থীদের শেষ হয়ে যাওয়ার দায় যাঁদের, তাদের দায় নিতে না চাওয়াটাও নির্মম পরিহাস। और भीड़ को मैनेजमेंट करने वाला कोई नहीं था, और मेरी बहन उस भीड़ में मिली नहीं। करीबन आधा घंटा लग गया था उसे ढूंढने में, और आधे घंटे बाद वो मिली तो पड़ी हुई थी। নয়াদিল্লি স্টেশন পুলিশে পুলিশে 6 লাখ, মোতায়েন সিআরপিএফ, ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত ব্যারিকেড। অতিরিক্ত ভিড় আটকাতে বিকেলের পর প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক করা হয়েছে যত প্রয়াগরাজের জন্য স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেসব ছাড়বে। 16 নম্বর হলো লাস্ট প্ল্যাটফর্ম আজমেরি গেটের দিকে, এবং এখান থেকে এন্ট্রি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর প্ল্যাটফর্ম, যেটা প্রথম প্ল্যাটফর্ম। আজমেরি গেট থেকে যদি আসা হয় 1 থেকে 16টি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে একটা হোল্ডিং এরিয়া বানানো হয়েছে ব্যারিকেড দিয়ে, এবং এখানে হোল্ডিং এরিয়াতে তাদেরকে ওয়েট করতে হবে, এবং তখন ট্রেন যখন আসবে তখন এক জায়গা থেকে বেরিয়ে লাইন করে তারা ওয়ান ওয়ে ট্রাফিক বানানো হয়েছে, যারা মানুষ মুভ করতে পারবেন এবং তারা গিয়ে সেই ট্রেনগুলোতে উঠতে পারবেন। কিন্তু সবটাই রেলের বিলম্বিত বোধোদয়। 7 বছরের ছোট্ট রিয়া থেকে শুরু করে 79 বছরের আহাদেবীর মতো 18 জন সাধারণ গরিব মধ্যবিত্তের প্রাণ চলে যাওয়ার পর এত তৎপরতা, এত সক্রিয়তা, এত বুদ্ধিমত্তা। কিন্তু যাদের সব চলে গেল, যার ছোট্ট মেয়েটা আর কোনোদিন ফিরবে না,
রেলমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকারের মাথারা কি আশা করেন এই চোর পালালে বুদ্ধি বাড়ার মতো ব্যবস্থা দেখে তারা সব যন্ত্রণা ভুলে যাবেন? जब आप लोग वहाँ से बच्ची घायल हो गई आपकी, कोई मदद मिली वहाँ पर, क्या हुआ? मदद कोई नहीं मिली सर। जो कूली है ना, उन्होंने हमें पैसा दिया 300 रुपये, लेके गए कलावती अस्पताल। वहाँ डॉक्टर ने बोला कि अब ये बची नहीं है। মোদী সরকার, যোগী সরকার, রেল মন্ত্রক সবাই তো জানতো কোটি কোটি লোক কুম্ভে আসবে, স্টেশনে প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়বে। কোনোটাই তো হঠাৎ হয়েছে তা নয়, আচমকা তো কিছুই ঘটেনি। তারপরও কেন এই বিপর্যয়? কাদের ব্যর্থতা? আমাদের স্পেকুলেশনটা হয়তো যথাযথ হয়নি, আরও ফোর্স হয়তো ডিপ্লয় করা দরকার ছিল। সিসিটিভি মনিটরিং সব কটা মেজর স্টেশনে হয় এবং সিসিটিভি মনিটরিংয়ের জন্য আরপিএফটা স্পেশালি রাউন্ড দ্য ক্লক থাকেন। হয়তো সেখানে অ্যাডিশনাল সিসিটিভি লাগাবার দরকার ছিল। আরপিএফ সংখ্যা, সে সংখ্যাটা হয়তো বাড়াবার দরকার ছিল, কেন ক্রাউড যখন হবে তো সেখানে করতে গেলে আমাকে মনিটরিংটা রিগোরাসলি করতে হবে এবং একটু জোন ওয়াইজ করতে হবে। 2013 সালে কুম্ভ চলাকালীন প্রয়াগরাজ স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু হয় 42 জনের। সেই সময় নাম ছিল ইলাহাবাদ স্টেশন। ভিড়ের চাপে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটি ফুটওভার ব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। তার মানে আজ থেকে 12 বছর আগের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি রেল। তার কারণটা কি এই যে সাধারণ মানুষের জীবন বড়ই সস্তা? বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি সব থেকে বিস্মিত হচ্ছি বিজেপি নেতাদের প্রতিক্রিয়ায়, কারণ তারা মানুষ মারা গেছেন, মানুষের মৃত্যুর পর গোটা দায়টা মানুষের ঘাড়েই চাপাচ্ছেন। আমি দ্রুত একবার দেখাবো দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি বলছেন। সুকান্ত মজুমদার বলছেন মানুষ অযথা তাড়াহুড়ো করতে গেছিলেন যেখানে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। দিলীপ ঘোষ বলছেন মানুষের ধৈর্য কম, ডিসিপ্লিন মানতে চান না। আমি বলছি এইটা আলোচনার ক্ষেত্রে আমার মানতে অসুবিধে ছিল না, অসুবিধে হয়েছে। তার কারণ হচ্ছে দিল্লি পুলিশ এই গোটা ঘটনার ব্যাখ্যা দিয়েছে আজকে বিশ্লেষণ করে। কি বলছেন, কেন এটা মানুষের ঘাড়ে চাপানোটা অন্যায় হচ্ছে আমি দেখাবো, কিন্তু তার আগে বিজেপি নেতারা কি বলছেন। মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কুম্ভে, সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছিল। যে আমরা মহাস্নানের সময়, সেই সময় আমরা আখাড়ার আগে স্নান করব, এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা, আমি আগে গিয়ে স্নান করব, তাড়াহুড়ো করা, এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের দেশে যেখানে বড় জমায়েত হয় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়, কারণ মানুষও ধৈর্য কম, ডিসিপ্লিন মানতে চায় না। পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না, কুম্ভতেও তাই হয়েছে, ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে। সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে এবার, যাতে দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, এখানে সাধারণ মানুষের দায় কোথায়? দিল্লি পুলিশ ঘটনার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিয়ে কি বলছে জানেন? দিল্লি পুলিশ বলছে যে 4টে ট্রেন প্রয়াগরাজ যেত, তার ভেতরে 3টে ট্রেনই লেট ছিল এবং যার ফলে প্ল্যাটফর্ম চূড়ান্ত ওভারক্রাউডেড হয়ে যায়। আমি বলছি এটা মানুষের ধৈর্য ধরার তো কোনো বিষয় নয়। ট্রেনগুলো যদি ঠিক সময় যেত তাহলে ওভারক্রাউডেড হতো না প্ল্যাটফর্ম, এবং মানুষ কি করবেন? যারা ট্রেনের অপেক্ষায় আছেন তারা কুম্ভে না গিয়ে বাড়ি চলে যাবেন। আমি বলছি এই গোটা ঘটনায় দিল্লি পুলিশের ব্যাখ্যার পর অন্তত কোথাও মানুষের দায় আমরা খুঁজে পাচ্ছি না। আমি সজলের কাছে যাব, আমি বলছি সেই মারা গেলেন মানুষ এবং দায় চাপলো মানুষের ওপর। তোমরাই তো বারবার বলো যে পুরসভা যখন ডেঙ্গিতে বলে মানুষ সচেতন নয় বলে ডেঙ্গি হচ্ছে আর এত মৃত্যু হচ্ছে, তোমরাই তো প্রতিবাদ করো যে মানুষের ঘাড়ে দায় চাপাবেন না। এই অন্তত নয়াদিল্লি স্টেশনের ঘটনাটা মানুষের কোনো দায় নেই। না, আমি আপনাকে প্রথমেই বলবো যে মানুষের দায় আছে নেই সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এটাও পাশাপাশি আমি চাই যে এটা নিয়ে কোনো রাজনীতি যেন না হয়। নিশ্চয়ই কোথাও সরকারের ব্যর্থতা আছে, কিন্তু নজরুলদা যেটা বলছিলেন যে যোগীজি জানতেন যে কত ভিড় হবে, না উনি প্রেডিকশানে ভুল করেছিলেন। উনি এখানেও বললেন, আপনাদের এক্ষুনি বললেন যে 40 কোটি মানুষের ভিড় হওয়ার কথা, সেখানে এখন এক্সপেকটেশন করা হচ্ছে যে সেটা আগে উনি 40 কোটি বলেছিলেন, এখন এক্সপেক্টেড হচ্ছে সেটা প্রায় 53 কোটি ছাড়িয়ে যাবে। দেখুন, আমরা বড় সরলীকরণ করে ফেলছি এটা। হ্যাঁ, বন্ধ করে দিলে যেমন কলকাতার পুজো টুজোয় হয় যে বন্ধ করে দেবো, আপদ গেল চুকে গেল, ঝামেলা শেষ। আমার বক্তব্য হচ্ছে আপনি আমাকে বলুন তো দাদা, বসে ঠান্ডা করে না এরকম বিচার বিবেচনা, সিসিটিভি, হ্যাঁ সিআরপিএফ আরপিএফ
আমি বলছি সজল, আমি বলছি পশ্চিমবঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে স্টুডিওতে এসে এইটাই বলতে তো যে হ্যাঁ কেউ কেউ কিছু বলবে না, কিন্তু মানুষও সেটার বিচার করবে। ধরুন এই সৌগত রায় বলছিলেন যে কেন্দ্রীয় সরকারকে পদত্যাগ করতে হবে। আমি আপনাকে মনে করাই যে জ্ঞানেশ্বরীর সময় যখন তাদের সেই জ্ঞানটা ছিল না যে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারা আজকে কথা না বলে। মানুষ মরেছে, এটা অত্যন্ত লজ্জার। কিন্তু সৌগত রায় বা একটু পরে বলবার জন্য প্রস্তুত হচ্ছে যারা, তাদের মুখে শুনবো কিনা সেটা আমার কাছে বিচার্য বিষয়। যারা একটা বাড়ি, একটা ধরুন এখন বলছেন মানুষের ঘরে দায় চাপানো যাবে না, আপনি ডেঙ্গুর কথা তুললেন, মানুষের সচেতনতার। আমি বলছি একটা বাড়ি তৈরি করলো, প্রমোটার বিক্রি করলো, সেখানে কর্পোরেশন জল দিল, কারেন্ট দিল, সবকিছু দিল, বাড়িটা ভেঙে পড়লো, তারপর জানা গেল বাড়িটা বেআইনি। বলছে দায় মানুষের, দায় প্রমোটারের, কর্পোরেশনের কোনো দায় নেই। আমি সেইভাবে বলতে চাই রাজ্যের কথা হবে, আমি অনির্বাণের কাছে সেই পাটে যাব। কিন্তু সজল আমি বলছি যে পানিহাটিতে দই চিড়ের মেলায় 3জন মানুষ মারা গেছিলেন, একজন মানুষের মৃত্যু দুর্ভাগ্যজনক। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, তো আজকে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠবে না? হ্যাঁ ঠিক উঠবে, কিন্তু ওখানেও রেলমন্ত্রী পদত্যাগ, এখানেও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি না করাই ভালো। আমি বলছি এই যে ধরুন তৃণমূলের লোকেরা রোজ যে ডুব দিচ্ছে, এটা তো এক্সপেকটেশনের বাইরে। এইভাবে গেরুয়া বসন টসন পরে এমপি এমএলএ এক্স এমপি আমরা তো দেখে ফেলছি, সবাই লুকিয়ে লুকিয়ে, কেউ মোবাইলে ছবি তুলছে না বেশিরভাগ, তারা গিয়ে ডুব দিয়ে আসছে। না নাম করেও বলতে পারো, রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছে। আমি অনেকের নাম করবো না, তারা আমাকে বারণ করেছে, আমাদের লোকজন দেখে ফেলেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যেটা, যে ভয়ঙ্কর ভাবে যে এক্সট্রা ক্রাউড, আপনি দাদা বলে দেওয়াটা খুব সহজ, বাস্তব আর বলে দেওয়া এক নয়। এই রাজ্যের সরকার একটা দুর্গাপূজায় মহাকুম্ভটা শুধু বিজেপির ডুব দেওয়ার জন্য তো নয়, তৃণমূল বিজেপি সবাই ডুব দেবে, কংগ্রেস সবাই আবার ডোবাবে, দুটোতে এক কথা না। আমার বক্তব্য হচ্ছে এই যে আপনারা বলছেন না যে এই একটা দুর্গাপুজো, এই যে আপনি বললেন যে কোটি কোটি টাকার বিজ্ঞাপন হয়েছে, কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী দরাজ হাতে খরচা করেছেন পুজো ভালো করে করার জন্য। সেই মুখ্যমন্ত্রী আবার যখন তার ইচ্ছে মতন জায়গায়, তাকে উদ্বোধনে না ডাকলে, তাকে তার দলের লোক না হলে, কথায় কথায় একটা পুজো না, আমি আমার পুজোর কথা বলছি না, বহু পুজো বন্ধ করে দিয়েছে, বহু পুজো বন্ধ করে দেওয়া আছে। এইভাবে যদি কেউ বন্ধ করে দেয় সেটা অন্য কথা। আমি আপনাকে একটা কথা বলছি যে এই যে ধরুন নজরুলবাবু বলছিলেন যে 42 জন ডিরেক্টরেট ছিলেন সেখানে যারা সিকিউরিটি দেখতেন, এমন তো নয় যে তখনও সেখানে দুর্ঘটনা ঘটেনি, এমন তো নয় তখনও ঘটে, তখনও ঘটেছে। আমি সজলকে মনে করিয়ে দিই, 2013 সালে যখন বিজেপি বিরোধী আসনে, তখন দুর্ঘটনা ঘটলে বিজেপির কি অবস্থান ছিল সেটাও আলোচনা করতে করতে সেই জায়গাতেও আসবো, যে কতবার পদত্যাগ এবং কতবার রেলের অব্যবস্থা বিজেপি তুলে ধরেছে, বিরোধী হিসেবে সঠিক করেছে, কিন্তু আজকের বিরোধীরাও সঠিক কাজ করছে। আমি আবারও বলছি যে এখানে আমরা আমাদের দায়টাকে অস্বীকার করছি না, কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে যে ধরুন মানুষ রেল ট্র্যাকে ঢুকে পড়ছে, দায়টা স্বীকার করে মানুষকে দায়ী করাটা বন্ধ করতে হবে। মানুষকে দায়ী করেনি, 4টে ট্রেন আসবে, 3টে ট্রেন লেট, বুঝতে মানুষের কি দায়? ট্রেন লেট হওয়া ভারতবর্ষে প্রথমবার নয়। আমার বক্তব্য হচ্ছে যে দায়ী করেনি, দায়িত্বশীল হতে বলেছে। আরো কাউকে দায়ী করা আর কাউকে আরেকটু দায়িত্বশীল হতে হবে, সত্যি তো মানুষ যদি আরেকটু দায়িত্বশীল হতো, এত বড় ঘটনা দায়ী করা আর আরেকটু দায়িত্বশীল হওয়ার মাঝখানে 18টা মানুষের প্রাণ চলে গেল, তার ভেতরে 11 জন মহিলা এবং 4 জন শিশু। আমি অনির্বাণের কাছে আসবো, সজল যেহেতু একেবারে লোকাল। হ্যাঁ বলুন। যে 40 কোটিটা 53 কোটি, আমি ও ডিসপিউটেও যাচ্ছি না, 53 কোটি এখন অফিশিয়াল ফিগার। রেল মন্ত্রী যেটা বলছেন যে তার কাছে কত বেশি লোক হবে সেটা তিনি জানতেন এবং সব বিভাগের সঙ্গে তিনি আলোচনা করে ব্যবস্থা নিচ্ছেন। তাহলে যখন একদিনে ওই 54,000 জেনারেল টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, যিনি টিকিট বিক্রি করছেন তারা কি জিআরপির লোককে বলেছিলেন? তারা কি আরপিএফ এর লোককে বলেছিলেন? কথা বলি নজরুল সাহেব, তাই যদি টিকিট বিক্রি বন্ধ করে দিতেন তাহলেও ক্রাউড কমতো না। না কমার বিষয় নয়, ট্রেনগুলো ঠিক সময় এলে ক্রাউড জমতোই না। আমি নজরুলদা যেহেতু আপনি কথাটা বললেন, আমি একটু ফিগারটা দিই। ভাবুন তো, শনিবার সন্ধে 6টা থেকে রাত 8টার মধ্যে এই নয়াদিল্লি স্টেশনে ইউটিএস অর্থাৎ আনরিজার্ভ টিকিটিং সিস্টেমের মাধ্যমে 9,600 জেনারেল টিকিট বিক্রি হয়েছিল। এই সংখ্যাটা দেখে সঙ্গেই তো, অর্থাৎ অন্য দিন যা বিক্রি হয় তার থেকে প্রায় 2,600 বেশি। এই সংখ্যাটা সঙ্গে তো রেল কর্তৃপক্ষ সজাগ হবেন, সতর্ক হবেন, মানুষের ভিড়টাকে নিয়ন্ত্রণ করবেন, একটা নির্দিষ্ট সংখ্যার মানুষের বেশি প্ল্যাটফর্মে যেতে দেবেন না। সেটা হয়নি কেন? এ তো আমি বলছি এটা রেল দপ্তরের ফিগার বলছে।
আমি অনির্বাণের কাছে যাব, লোকাল বিষয় সজল তুলেইছে। দেখুন, আমার সব থেকে আপত্তির জায়গা হচ্ছে মানুষের ঘাড়ে দায় চাপানো। সমস্ত কিছুর ভিকটিম হন, মানুষের প্রাণটা যায়, আর দায় হচ্ছে মানুষের আর তাদের ডিসিপ্লিনের। আমি এর আগেই বলছিলাম যে ডেঙ্গি হলে মানুষের সচেতনতার অভাব দায়ী। রাস্তায় জল জমলে, এই জিনিস তৃণমূল এবং এই সরকারের ক্ষেত্রেও হয়েছে, রাস্তায় জল জমলে মানুষ সচেতন নয়, সেই জন্য প্লাস্টিক ফেলে নর্দমা বুঝিয়ে ফেলেছে মানুষ। আচ্ছা, বাড়ি হেলে পড়লো, মানুষ কেন সেই বাড়িতে ফ্ল্যাট কেনার আগে চেক করে নেয় না? আচ্ছা, অবৈধ নির্মাণ, মানুষ কেন এইসব অবৈধ নির্মাণে বসবাস করে? অর্থাৎ ঘটনা, দুর্ঘটনার দায় সবসময় মানুষের ঘাড়ে, এবং মানুষ যদি মৃত মানুষ হন, অর্থাৎ আর ফিরে আসবেন না, যেরকম এক্ষেত্রে ওই 18টা প্রাণ, যার ভেতরে 11 জন মহিলা আর 4টে শিশু, তাহলে তো আরও ভালো। তার কারণ মৃত মানুষ উঠে প্রতিবাদ করবেন না। ঠিক এই জায়গা থেকে অনিবার্যের কাছে আসবো। দেখুন, আপনারা এত অবাক কেন হচ্ছেন আমি বুঝতে পারছি না। খুব অন্য কিছু এক্সপেক্ট করেছিলেন কি? মোদির গ্যারান্টিতে 2024-এ ভোট হয়েছে, মোদির গ্যারান্টি এখন পাচ্ছে লোকে একটি রাজনৈতিক কারণে, স্রেফ রাজনৈতিক লড়াই, মোদির সঙ্গে যোগীর লড়াই দেখাতে হবে মহাকুম্ভ আমি কি বিশালভাবে করতে পারি। একটা মাস হিস্টেরিয়া তৈরি করা হয়েছে, রাষ্ট্রীয় যন্ত্র তারা দুটো লেভেলে মিলে মাস হিস্টেরিয়া তৈরি করেছে, ব্যবস্থার ধারপাশ দিয়ে তারা বিজেপি সাবোটেজ করেছে। না না, সাবোটেজ নয়, তারা এই মহাকুম্ভকে কেন্দ্র করে মাস হিস্টেরিয়া তৈরি করেছে। এমন নয় যে ধর্মীয় মেলা এর আগে কোনো দিন হয়নি, কিন্তু যে ব্যবস্থাপনা, আপনি বলবেন 40 কোটি 50 কোটি, এই মাস হিস্টেরিয়ার মধ্যে কি রচনা বন্দ্যোপাধ্যায় পড়ছেন? যে রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন, একা গেছেন, 10 জনে গেছেন, ডাজন্ট ম্যাটার। যে মানুষগুলো মারা গেছেন দে ম্যাটার। এইটা ম্যাটার করে যে যখন রচনা বন্দ্যোপাধ্যায় অকুণ্ঠ প্রশংসা করেন ব্যবস্থাপনা, তিনি তো ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন, তাই করেছেন। ভিআইপিদের জন্য আলাদা ঘাট করে দিয়েছে। আচ্ছা, আপনার সময় সজল মধ্যিখানে নয়। আচ্ছা, তৃণমূল সাংসদরা তাহলে ভিআইপি ট্রিটমেন্ট কুম্ভে পান, এক্ষুনি আবার কৌস্তা বলবে সেটিং। না না, সেটা সেটিং বলুক, যাই বলুক, প্রশ্নটা হচ্ছে এখানে যে বাঙালি মানুষগুলো, বাংলার মানুষ বলছি, ওখানে যাদের পোস্টমর্টেম ছাড়া, কোনো রকম টিকিট, কাগজ ইত্যাদি ছাড়া যাদের মৃতদেহ ফেরত পাঠিয়ে দিল, তাদেরকে নিয়ে কোনো বক্তব্য এদের নেই। আচ্ছা, নয়াদিল্লি, এখানে দূর দূরান্ত অব্দি তৃণমূলের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছে না, এবার কি করবে? মানুষের ঘাড়ে দোষ চাপাও। যে নয়াদিল্লিতে আজকে আপনি কারেক্টলি বলেছেন 3টে লেয়ার, ট্রিপল ইঞ্জিন সরকার, আপনি বলছিলেন রেলমন্ত্রী। আমাদের দেশে আদৌ রেলমন্ত্রী আছে? উনি তো রেল মন্ত্রী। যখন ঘটনা ঘটছে, যখন ঘটনা ঘটে গেছে, তারপরেও লাগাতার ফাঁকা প্ল্যাটফর্ম, ফাঁকা ট্রেনের ছবি পোস্ট করেছে। যদি আমি ভুল বলি আমাকে কারেক্ট করে দেবেন। আর 16 থেকে 20 ঘন্টা আছে, মানে কোনো দুর্ঘটনা হয়েছে এটাকে ডিনাই করা হয়েছে। অনির্বাণ, আই এগ্রি উইথ ইউ, গুজব বলা হয়েছে, বলা একদম এই ভাষায় লেখা হয়েছে যে গুজব ছড়ানো হচ্ছে। আর দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম, দুর্ভাগ্য আমাদের, গুজব গুজব, কেউ মারা যায়নি এটা প্রচার করে। যখন এই জিনিসটা গুজব ছড়ানো হচ্ছে বলে রেলের তরফ থেকে, খোদ মন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে, তখন একদম শুরুতেই যে বাবাকে দেখালেন 7 বছরের মেয়ে এইখানে পেরেক ঢুকে যে মারা গেছে, তার মৃতদেহ নিচে ছুটছে, তখন রেলমন্ত্রী বলতে লজ্জা লাগে, তিনি তখন গুজব বলে সেটাকে ট্যাগ দিচ্ছেন। আপনি বাবাকে কি বোঝাবেন? কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো রেলকর্মীর কোনো সাহায্য পায়নি। এবার সজলদা এটাকে কি আশ্বাস দেবেন? এখানে তৃণমূল দেখাবেন? এই 7 বছরের মেয়ের মৃতদেহ নিয়ে তিনি অটো করে তাকে হাসপাতালে দৌড়তে হয়েছে। একের পর এক মানুষ যখন মারা গেছে, তখন রেল মন্ত্রক তরফ থেকে গুজব বলা হয়েছে। এবং এটা নতুন নয়, যখন কুম্ভে 30 জন, আনঅফিসিয়ালি 100 জনের বেশি যখন মারা যায়, 16 ঘন্টা অবধি যোগী সরকার মানেনি, এক জিনিস করেছিল যে কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ এই যে ডিনায়াল, এটা কিন্তু সত্যি সত্যি লাইভ ফিড আসছে, তখন একজন বাবাকে আমার সহকর্মী তিনি জিজ্ঞেস করছেন যে কীরকম, মানে তখন সরাসরিভাবে সরকারিভাবে রেল কিন্তু ডিনাই করছে, গোটাটা গুজব বলে প্রচারিত করছে। তখন সেই বাবাকে আমার সহকর্মী জিজ্ঞেস করছেন যে আপনার মেয়ে এবং স্ত্রী কীরকম আছে? বলছে কীরকম আছে? ওখানে বডি পড়ে আছে। বিশ্বাস করুন, এটা লাইভে দেখতে দেখতে না, মানে মানুষ হিসেবে খুব খারাপ লাগছিল। ওই জবাব দেওয়ার মনে হচ্ছিল রেলের নয়, আমাদের প্রত্যেকের ওই বাবাকে জবাব দেওয়ার কথা যে কেন এরকম হলো। সজলের ওই বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। নিশ্চয়ই আমাদের সরকারের বা সরকারি দায়িত্ব যারা পালন করছেন তাদের মধ্যে ত্রুটি আছে। আমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে চাই। এক হচ্ছে যে এই যে এত তৃণমূলের লোক যাবে, এটা তো আমরা বুঝতে পারিনি। সেখানে তারা খেলো করবে না, খেলো করছে, আপনার অভ্যাস আছে আমরা জানি। না না, আমি বলছি আমার বুঝি যে বাবা 7 বছরের মেয়ের মৃতদেহ নিয়ে অটোয় করে যাচ্ছিল, টাকা নিয়ে এসব বলবেন? আরে বাবা রে বাবা, এখানে মৃতদেহ কানে করে নিয়ে যেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্স থাকে না। এই রাজ্যে আমি কার মুখে শুনবো? আপনি যার মুখে খুঁজে শুনুন, যার মুখে যে উত্তরপ্রদেশ থেকে 7 বছরের মেয়ের মাথায় টেনে ঢুকে গেছে, আপনাদের রেল মন্ত্রী বলছেন আমি বলছি কুম্ভে একজন বাঙালি মারা গেছেন, তার
বিনা পোস্টমর্টমে দেহ পাঠিয়ে দেওয়া একজন নয়, একাধিক। একজনের বাড়িতে তো আমাদের রাজ্যের একজন মন্ত্রী গেছিলেন, প্রায় ডিফ্যাক্টো মানে ডেপুটি সিএম, তিনি গেছিলেন। আমি প্রশ্ন করি এই রাজ্যে তার পোস্টমর্টমটা করলো না। বাবা নিজেদের ডবল ইঞ্জিনে করব না, ডবল ইঞ্জিনে করব না, এইখানে এটা কেন করবে? কিন্তু যারা এই রাজ্যে এখানে কেন করলো না সেটা উত্তরটা আপনি আগে দিন। এই চিৎকারের বটম লাইনটা হচ্ছে যে পরিবারগুলো বিনা পোস্টমর্টমে বিনা ডেথ সার্টিফিকেটে বডি পেলো, তাদের আত্মীয় স্বজনদের প্রাণহীন দেহ পেল, তাদের ভোগান্তি কিন্তু এই তরজায় কমে না। যেটা তাদের যা ঘটনা ঘটে গেছে তারপর নিঃসন্দেহে যে মানে দুঃসহ সময়, দুঃসহ ঘন্টার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, একদিকে শোকের আবহ, অন্যদিকে এই ডেথ সার্টিফিকেট না পাওয়ার কারণে যে প্রশাসনিক জটিলতা, আমি বলছি রাজনৈতিক তরজা তাকে ম্লান করতে পারবে না, তাদের ক্ষততে মলম লাগাতে পারবে না। দুর্ভাগ্য আমাদের। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন যাব যে এই ট্রেনে চড়ার একটা ভয়, একটা আতঙ্ক গ্রাস করেছে, কারণ যেভাবে ছবিগুলো আসছে, যেভাবে যা হয়েছে, আবার বলছি এই ঘটনায় অন্তত দিল্লি পুলিশের যা বিশ্লেষণ, ব্যাখ্যা, তাতে মানুষের কোনো দায় নেই, কিন্তু সেই ভিকটিম হচ্ছেন সাধারণ মানুষ। নয়াদিল্লি স্টেশনে কুম্ভের পুণ্যার্থীদের মর্মান্তিক পরিণতির পরও কি রেল সুব্যবস্থা করতে পেরেছে? এ রাজ্যের আসানসোল সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক স্টেশনের এই ছবি সেই প্রশ্নই জড়ানো করছে। চারদিকে অব্যবস্থা নিদর্শন, হাজার হাজার মানুষ ছুটে চলেছেন, চারদিকে হুড়োহুড়ি। এই হচ্ছে রবিবার আসানসোল স্টেশনের ছবি। প্রত্যেকেই কুম্ভে যাবেন বলে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার চেষ্টা করছেন। আসানসোলের এই ছবি ঠিক যেন শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের বিভীষিকাময় দৃশ্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটাতেই, ঠিক এই জায়গাটাতেই দড়ি দিয়ে আরপিএফ চেষ্টা করেছিল মবটাকে আটকাতে। এখানে যে ক্যাপাসিটি তাদের বক্তব্য যে প্রায় 300 থেকে 400 মানুষ এখানটাতে তারা জমায়েত করে রাখতে পারবেন, কিন্তু দেখা গেল সে সংখ্যাটা 300-400 ছাড়িয়ে হাজারের উপরে চলে গেল। আসানসোল স্টেশনে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বড়সড় দুর্ঘটনা যে ঘটেনি এই রক্ষে, বলছেন প্রত্যক্ষদর্শীরা। ওইদিকে অনেক ভিড় ছিল, সিঁড়ির উপরে লোক চাপছে, রসি ওই মেন গেট থেকে এরকম বাঁধা ছিল সোজা। দেশের বিভিন্ন স্টেশনের মতো আসানসোল স্টেশন থেকেও কুম্ভ যাত্রীদের জন্য প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই ট্রেন ধরতেই রবিবার এই পরিস্থিতি তৈরি হয়। कल 3000 लोगों को हम लोगों ने जनरल में गए हैं, 3000। बाकी जो रिजर्व थे वो अलग हैं। भीड़ तो रहेगी लेकिन उसको हम लोगों को ठीक से कंट्रोल करना है। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে কেউ আর ট্রেনে চাপার সাহস পাচ্ছেন না, কেউ আবার শোনাচ্ছেন কুম্ভ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখান থেকে গাড়ি ধরে আমরা প্রয়াগরাজ যাব। ট্রেনে নয় কেন? ট্রেনে নয় এই জন্যে যে ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে, আর ট্রেনে দুর্ঘটনা যে দিল্লিতে হয়ে গেল সেজন্য আমরা যেতে ভয় পাচ্ছি। বিরাট ভিড়, মানে এত ভিড়, পা ফেলার জায়গা নাই। যে চেপেছি সেও তো একবার উঠার পর আর কোনো বাথরুমের জায়গা পায় নাই। জানি বাথরুম পাওয়ার জায়গা নাই বলে জল তুনি খায় নাই, খাবার তুনি খায় নাই। বিরাট প্রবলেম, বিরাট প্রবলেম। আর ওই উঠা নাই, কেউ উঠে নাই। কি উঠবে, উঠার রাস্তা নাই কোনো। সারা বছর ধরে কোটি কোটি মানুষকে কুম্ভ স্নানে উৎসাহিত করেছে সরকার, তাই পুণ্যার্থীদের নিরাপদ আসা যাওয়া, স্নানের ব্যবস্থা করার দায়িত্ব তাদেরই। কিন্তু তাহলে বারবার বিপর্যয় ঘটছে কেন? কৌশিক গাতাইত ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখানেই কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, দুটো জিনিস পরিষ্কার বলে নেওয়া দরকার। এক হচ্ছে যে একটার পর একটা বিবৃতি, পুরোটা গুজব। এমনকি শনিবার রাত 11:36 অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে বলছেন যে নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, উপরাজ্যপাল যাকে আমরা বাংলায় বলি, তিনি একটা টুইট করলেন, প্রাণহানির কথা বললেন, তারপর সেই টুইটটাকে তাকে এডিট করতে হলো। আমি বলছি যে কৌস্তব, এক হচ্ছে তথ্য, ঠিক দেখো সেই মহাকুম্ভের প্রাথমিক দুর্ঘটনাটার মতো, যে একদিকে হচ্ছে তথ্য গোপনের চেষ্টা, অন্যদিকে হচ্ছে আজকে এই 17ই ফেব্রুয়ারি যে স্টেপগুলো রেল দপ্তর নিয়েছে। লক্ষ্য করুন, যখন মহাকুম্ভ প্রায় শেষের মুখে আর সামান্য কিছু দিন আছে, সেখানে আমি আজকে হোল্ডিং এরিয়া বাড়াচ্ছি, আমি প্ল্যাটফর্ম টিকিট একটা নির্দিষ্ট সময় ইস্যু করা বন্ধ করছি, আরপিএফের পাশাপাশি ক্রাউড ম্যানেজমেন্টে সিআরপিএফ যোগ করছি, সবগুলো খুব জরুরি। কিন্তু 17ই ফেব্রুয়ারি মনে পড়লো, আজকে ন্যূনতম ব্যবস্থাগুলো যদি নেওয়া হতো, পরিকল্পনায় যদি গলদ না থাকতো, 18টা মানুষকে প্রাণ দিতে হতো না। ছোটবেলায় একটা কথা শুনতাম যে চোর পালালে বুদ্ধি বাড়ে। ডবল ইঞ্জিন ফেল করছে নানান রাজ্যে, মণিপুর, উত্তরপ্রদেশ। সম্বন্ধে এক অদ্ভুত, সত্যি অদ্ভুত ভারতবর্ষ দেখছি নতুন।
কোভিডের সময় দেখেছিলাম কর্ম করে ফেরা পরিযায়ী শ্রমিকরা পোকামাকড়ের মতো মারা যাচ্ছে, কুম্ভে দেখলাম ধর্ম করে ফেরা ধর্মপ্রাণ মানুষেরা পোকামাকড়ের মতো মারা যাচ্ছে। কোভিড থেকে কুম্ভ স্পষ্ট হয়ে গেল অব্যবস্থা, পরিকল্পনাহীন প্রশাসনের ঢক্কা নিদারুণ ছবি, যন্ত্রণার ছবি। আমাদের দেশের রেলমন্ত্রী কি করছেন তো ও তো ফেসবুকে ব্যস্ত আছে, ফেস দ্য রেলে ব্যস্ত নেই। আমি জানি, আমরা জানি সেসব রিল ফিল দেখছি সব। শুধু রেল নয় সুমনদা, সামগ্রিকভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়েছে মানুষকে আমন্ত্রণ জানিয়ে। না, আমি বলছি তো একদিকে ব্যর্থতা, আরেকদিকে তথ্য গোপন। আমি বলছি একজন লেফটেন্যান্ট গভর্নর তিনি 11:55 মৃত্যুর কথা জানিয়ে পোস্ট করলেন, আধ ঘন্টার মধ্যে এডিট করে দিতে হলো। একদম একদম হচ্ছে। কাকে লুকোচ্ছি আমরা? ওই প্রাণগুলো ফিরিয়ে দিতে পারবো? সুমনদা, এটাই ফ্যাসিবাদ, এটাই খানিকটা ফ্যাসিবাদী প্রবণতা। ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট, এটা বিজ্ঞাপন বেরিয়েছিল, কলকাতার কাগজেও বিজ্ঞাপন বেরিয়েছিল, কুম্ভে আসুন ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট। কি হলো? ওয়ার্স্ট ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট। মানুষ মারা যাচ্ছে, ডেথ সার্টিফিকেট ছাড়া, পোস্টমর্টেম ছাড়া বডি পাঠিয়ে দিচ্ছে। তুমি কোনোদিন দেখেছো এটা হতে পারে? কোনোদিন ডেথ সার্টিফিকেট ছাড়া, পোস্টমর্টেম ছাড়া বডি খালাস করে দেওয়া হচ্ছে? আমরা ভাবতে পারি না কোনোদিন। রচনা ব্যানার্জি ওখানে গিয়ে ধোয়া দেখেছেন, বিজেপির চশমা পরে তৃণমূলের সাংসদ ডুব দিয়েছেন। তো এখন বিজেপি ব্যস্ত, ওখানে তৃণমূলের কতজন গেছেন? আরে কুম্ভ মেলায় তৃণমূল বিজেপি ব্যাপার না, ধর্মপ্রাণ মানুষ, ধর্ম করতে বহু গরিব মানুষ আছেন। রাজনীতি বোঝেন না, বিজেপি বোঝেন না, তৃণমূল বোঝেন না, ধর্ম বোঝেন। কলকাতায় পশ্চিমবাংলায় বিধানসভায় দাঁড়িয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে চিৎকার করছেন, আর কুম্ভ হয়েছে হিন্দু মানুষগুলো প্রাণ যাচ্ছে তাদের নিয়ে কথা বলতে পারছেন না। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এখানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশে আক্রমণ করছেন, আচ্ছা বিজেপির নেতাদের জন্য বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিজেপির নেতাদের আচরণে বাংলাদেশে হিন্দু মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এটা একজন রেসপন্সিবল দেশের নেতাদের এটা কাজ না। দেশের নেতাদের এই শেষ পার্টটা আমি একদম একেবারে একমত হলাম না যে প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হলে এই দেশের থেকে প্রতিবাদ হবে এবং সেটাই বাঞ্ছনীয়। আপনি দেখুন ন্যারেটিভটা কোন জায়গায়। এখানে ও বারবার বলল ধর্মপ্রাণ, কিন্তু ওদের দলের ভেতরের আলোচনা এটা ধর্মপ্রাণ ছিল না, ধর্মভীরু ছিল। সেটা বুঝতে পেরে যে জনসমর্থন তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে গেছে। আমি বলছি এটাও পাশাপাশি বলতে হবে, বাম আমলে পুজোয় কোনোদিন কোনো বাধা বা তারা মানে মূর্তি পুজো না মারতে পারে, কোথায় বাধা হয়েছে? তখন এই কালচার এইভাবেও ছিল না। তুমি পুজো করেছো, আমি বলছি বাম আমলে তোমার পুজো করতে অসুবিধা হয়েছে? এবং আজকে তৃণমূল নেতাদের বড় পুজোগুলো সবকটা ফ্লারিশ করেছে বামফ্রন্ট আমলে। আমি বলছি শুধু নজরুল সাহেবকে পৌঁছতে হয়েছিল, কিন্তু এটা বলছি তারা পুজো বন্ধ করেনি, আমি এটা বলছি। কিন্তু আমি কৌস্তবকে একটা বিষয়ে থ্যাঙ্কস দেবো, পরেরটা অত্যন্ত নক্কারজনক। হিন্দু প্রাণ যাওয়ার জন্য আরে ভাই তুমি কি বলছো সীমানা বাড়বে? তুমি বলেছো সীমানা বাড়বে, চলে গেল। তুমি কার সুবিধা করে দিচ্ছ? তুমি হিন্দু মুসলমান কাছো কেন? সরস্বতী পূজা বন্ধ হয়েছে, তুমি বলেছো তুমি হিন্দু প্রাণ যাওয়ার জন্য চিৎকার করেছো, তোমার প্রাণ যে কেঁদেছে হিন্দু প্রাণ যাওয়ার জন্য, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। আচ্ছা, এবার হিন্দু মুসলমান থেকে দেখুন সব ধর্মের সাধারণ মানুষ সাফারার, ভিকটিম, একদম পরিষ্কার এটা আসা দরকার। ও বিজ্ঞাপনের কথা বলছিল, বিজ্ঞাপনে কি লেখা থাকতো যে উন্নয়নের মডেল দেখতে হলে কুম্ভতে আসুন। আমি বলছি সেই কুম্ভে যখন ঘটনা ঘটলো, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার 16 ঘন্টা পরে স্বীকার করা হলো যে 30 জনের মৃত্যু হয়েছে। নর্দার্ন রেলওয়ে, দেখুন ভারতবর্ষের রেল ব্যবস্থার ওপর সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম চোখ বন্ধ করে ভরসা করে। কি দরকার ছিল একজন মানুষেরও মৃত্যু হয়নি বা পুরোটা গুজব বলে তাদের সম্পূর্ণ মিথ্যাচার করার? সেই জন্য নির্লজ্জ মিথ্যাচারের অভিযোগ তো তাদের বিরুদ্ধে উঠবে, তার কারণ তারা তো রাজনৈতিক দল নয়। একটা প্রতিষ্ঠান, ভারতবর্ষের অন্যতম সবথেকে বড় প্রতিষ্ঠান, চোখ বন্ধ করে যাদের বিবৃতি, যাদের তথ্যের ওপর আপামর ভারতবাসী ভরসা করবেন, তাদের কি দরকার ছিল 18টা মানুষের প্রাণ যাওয়ার যে মর্মান্তিক ঘটনা সেটা চেপে দেওয়ার চেষ্টা করার? এই অভিযোগ তো উঠবে না। আমি ঠিক এই জায়গায় যারা ট্রেনে উঠছেন এবং কুম্ভগামী ট্রেনে সিট পাচ্ছেন না, নানা ধরনের সংরক্ষিত কামরার যে সুযোগ সুবিধে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, তারা ঠিক কি বলছেন এবার তাদের কথা দেখাবো। লক্ষ্য ছিল কুম্ভ, সঙ্গমে ভক্তির ডুব, কিন্তু জীবন শেষ হয়ে গেল নয়াদিল্লির স্টেশনে।
প্রথমে কুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু, তারপর কুম্ভ যাওয়ার পথে স্টেশনে 18 জনের মৃত্যু। নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সুব্যবস্থা তো দূরস্থ, অব্যবস্থার জেরে লক্ষ লক্ষ মানুষকে যে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ট্রেনে, তাতে বেজায় ক্ষুব্ধ তারা। কুম্ভে এতজনের হতাহত হয়েছে শুধু আপনাদের প্রশাসনিক ভুলের জন্য। হাতে কনফার্মড রিজার্ভেশন টিকিট রয়েছে, অথচ অবস্থা দেখুন। শোয়া বসো তো দূরস্থ, কুম্ভে যাওয়ার পথে ট্রেনে দাঁড়াবার জায়গাটুকুও নেই। বাধ্য হন ট্রেন থেকে নেমে পড়তে। আরেকজনের তো আরও নির্মম অভিজ্ঞতা। টিকিট থাকা সত্ত্বেও ভিড়ের ঠেলায় ট্রেনে উঠতে না পেরে ৭৫,০০০ টাকা খরচ করে পরিবার নিয়ে গাড়ি করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। হুগলি শ্রীরামপুরের বাসিন্দা দীপক ঘোষাল বেসরকারি সংস্থায় চাকরি করেন। ৯ তারিখ ৩০ জনের একটি দলের সঙ্গে বেনারস অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। কথা ছিল কুম্ভ ঘুরে আবার বেনারস থেকে ফিরতি ট্রেন ধরবেন। ট্রেন ধরবেন বলে ২ ঘন্টা আগেই বেনারস স্টেশনে পৌঁছেও যান। আমরা যে উঠবো বা করব প্রিপারেশন নেব, তার আগেই কোথা থেকে লোক এসে গেল সব আমরা বুঝতেই পারলাম না। এসে তারা ঠেলাঠেলি করে গেটের মধ্যে ভিড় আরম্ভ করে দিল। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো আশঙ্কা হয়েছিল। পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমাদের একটু ব্যবস্থা করে দেন, আমাদের টিকিট আছে রিজার্ভেশনে। বলে আমি কি করব, আমার এই আছে যে ওদের আমি নামিয়ে দিয়ে আপনাদের তুলবো, আমার হাতে কোনো কিছু নেই। আমি বললাম উঠবো কী করে? বলছে আমরা কিছু জানি না। যদি এটা জানতাম এত ভিড় হবে, অভিজ্ঞতা আমার কিছুই ছিল না, তাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করতাম। এরকম আমরা দৃশ্য দেখিনি, ভয় পাচ্ছি যে কি করে উঠবো। ওই ট্রেনটাতে যে উঠবো কামরায়, সে তো দেখছি কত লোক যে ছেঁকে আছে বলার না। টিকিট থাকবে না কেন, কিন্তু ওটার কেস ফিরিয়ে এলাম। একই রকম হয়রানির মুখে পড়তে হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা রঞ্জন ঘোষকে। ১০ তারিখ ফরাক্কা এক্সপ্রেসে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন তারা। হাতে বৈধ টিকিট, অথচ রিজার্ভেশন কামরার অবস্থাটা এই রকম। মাঝপথে পাটনায় নেমে যান ফারাক্কার এই বাসিন্দা। সেখান থেকে গাড়িতে মহাকুম্ভ। দেখুন ভালো করে, এই ভুলের জন্য যে কোনো সময় ঘটনা ঘটবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, তার দায়িত্ব কে নেবে? পাবলিককে সেফটি দেওয়ার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা বাধ্য হয়ে পাটনা স্টেশনে নেমে যাচ্ছি, বাধ্য হচ্ছি আমরা নেমে যাওয়ার জন্য। সরকার একটু দেখুক, দিল্লি পেয়েছে, আরো সবকিছু পাবে। ট্রেনের জানলা ভাঙা হচ্ছে, হুড়মুড়িয়ে ভিড় ট্রেনে উঠে পড়ছে। এইসব ছবি দেখার পর প্রশ্ন একটাই, এতদিন ধরে, এত মাস ধরে তাহলে কি ব্যবস্থা করলো সরকার? সত্যজিৎ বৈদ্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, ভারতবর্ষে বোধহয় ক্ষমতায় কে আছে সেই দিয়ে রাজনৈতিক অবস্থান নির্ধারিত হয়। মানে বিরোধী ক্ষমতায় এলে তখন দায় আর রেলের থাকে না, মানুষের হয়ে যায়। কেন এই কথা বলছি? যে ধরুন, খুব সাম্প্রতিক একটা উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই কুম্ভ অবশ্য মহাকুম্ভ এইবারে 2013 সালের 10ই ফেব্রুয়ারি এই প্রয়াগরাজে কুম্ভ বড় সড় দুর্ঘটনা ঘটলো। এলাহাবাদ স্টেশনে পদপিষ্ট হয়ে 42 জনের মৃত্যু হলো। কেন্দ্রে কার সরকার? কংগ্রেসের সরকার। উত্তরপ্রদেশে কার সরকার? সমাজবাদী পার্টির সরকার। রাজনাথ সিং আজকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি কি বলেছেন আপনাদের দেখাবো। যে এলাহাবাদ রেল স্টেশনে গতকাল দৌড়দৌড়ির জন্য পদপিষ্ট হওয়ার কারণে যে দুর্ঘটনা হয়েছে, বহু লোকের মৃত্যু হয়েছে। আমি মনে করি রেল স্টেশনে আগে থেকে যদি সতর্কতা নেওয়া হতো, এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত। কে বলছেন? 2013 সালের 10ই ফেব্রুয়ারি দাঁড়িয়ে ডাক সাইটে বিজেপি নেতা রাজনাথ সিং। কি বলেছিলেন রাজনাথ সিং তখন? इलाहाबाद रेलवे स्टेशन पर कल जो भगदड़ के कारण, स्टैम्पीड के कारण जो कुछ भी दुर्घटनाएं हुई हैं, कई लोगों की जाने गई हैं। मैं ये मानता हूं कि रेलवे स्टेशन पर भी पहले से ही यदि प्रिकॉशन लिया गया होता तो इस प्रकार के हादसे से बचा जा सकता है। আজকে প্রতিরক্ষা মন্ত্রী, তখন ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আমি শুভময়দার কাছে আসবো। এইটাই হচ্ছে মুশকিল, যে আমরা রেলের দায় হলে যদি সরকারে যে আছেন, বিরোধীতে কে আছেন, সেইটা বিচার করে নির্ধারিত হয়, আর আলটিমেটলি দায় চাপে মানুষের আর মানুষের ডিসিপ্লিনের ওপর। সৌরভ, রাজনৈতিক নেতাদের সত্য পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্য পরিবর্তন হয় না। আজ থেকে 425 বছর আগে এক ভদ্রলোক মারা যান ইটালিতে, আর কি উলঙ্গ করে পুড়িয়ে মারা হয় আর কি ভদ্রলোককে। ভদ্রলোক কী করেছিলেন? পরবর্তীকালে কোপারনিকাস যে গ্রহ নক্ষত্র নিয়ে বলেছিলেন, যেটা দেখে আমরা ঠিক করি 12 বছর অন্তর কুম্ভ হবে না, 12 স্কোয়ার 144 বছর পর কুম্ভটা কতটা গুরুত্বপূর্ণ হবে, যেটা দেখে আমরা একেবারে ভুলে যাই
যে কুম্ভে চান করতে যাওয়া আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য, আমরা শুধু ওই হিসেবগুলো কষি, মানুষকে বোঝাই এবারই যেতে হবে আর কি, এবং তারপর 53 কোটির হিসেব করি। সেই জায়গার থেকে ঠিক এই রকমভাবে এই লোকটাকে পুড়িয়ে মেরেছিল, কারণ তিনি কিছু সত্যের কথা বলেছিলেন। চাঁদ তারা তাদের মতো ঘোরে, তো পৃথিবী সূর্যের চারপাশে এখনও ঘোরে। ব্রুনোকে পুড়িয়ে মারলেও মোটামুটি এখনও পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। যে বাচ্চা মেয়েটা মাথায় পেরেকের আঘাতে মারা গেল সেই সত্যটা থাকলো, যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই সত্যটাও থাকলো, মানুষের মৃত্যু সত্য হয়েই থাকলো, এবং সেইখানে মাথায় রাখতে হবে মানুষের ঘাড়েই দায় চাপবে, এবং সেইখানে মাথায় রাখতে হবে মক্কায় ঢিল ছুড়বেন এবং সেখানে আবার পদপিষ্ট হয়ে মানুষ মারা যাবেন, ভ্যাটিকানে ধাক্কাধাক্কি করতে গিয়ে উল্টে পড়বেন, এগুলোও কিন্তু থেকে যাবে। ফলে আমাদের সংস্কৃতি যেমন থাকবে তার সঙ্গে এই মৃত্যুর বিষয়গুলোও থাকবে, আর তার সঙ্গে কোপার্নিকাস বা গ্যালিলিওর বলা সত্যগুলোও থাকবে। সেই চোখ টোক তো গেলে দেবেনি যাদের মনে হবে যারা ক্ষমতায় থাকবেন, কারণ তাদের কখনো নিজের চোখ বাঁচানো সত্য, কখনো অন্যের চোখ গেলে দেওয়াটা সত্য। এবার প্রশ্ন হচ্ছে যে সত্যের জায়গায় যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কি উপরাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছিলেন সেটা মুছে দিয়েছেন, এই প্রশ্ন থাকবে। সোশ্যাল মিডিয়ায় যদি কেউ স্ক্যান করে থাকেন, প্রশ্ন থাকবে শনিবার রাতে কেন দিল্লির সংবাদ মাধ্যমগুলো অসম্ভব সতর্ক হয়ে বলছিল যে রেল কোম্পানি বলেছে, ওই রেল কোম্পানি যে রেল কোম্পানি দেশগাড়ি চালায় সেটা 3 না 4 বোঝা যাচ্ছে না, কারণ দিল্লিতে এখনও তো ক্ষমতায় আসেনি, ওটা অর্ধেক ধরলে 3.5 ধরতে পারেন আর কি, উত্তরপ্রদেশ রেল কোম্পানি, কেন্দ্র আর দিল্লি। এবার তারা কেন বলতে পারছিল না মানুষ মারা গেছে, যেখানে দিল্লির মানুষ যারা স্টেশনের কাছে থাকেন তাদের জিজ্ঞেস করুন, তারা বলছেন এমনভাবে ঘিরে দেওয়া হয়েছিল স্টেশনের চারপাশ, যখন অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে শরীর যাচ্ছে না প্রাণ যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না। এই প্রশ্ন বারবার উঠবে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে বিজেপির কাছে যে 240 আসন পেয়েছেন, সরকারে ভালোভাবে আছেন, বাকি জায়গাতেও জিতছেন, অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত শিক্ষিত একজন রেলমন্ত্রী, কিন্তু মানুষের মৃত্যু লুকোনো এটা দেরি করে আপনারা কোন রাজনৈতিক সুবিধে পাচ্ছেন? এইখানে আবার আরেকটা প্রশ্ন কিন্তু আসবে, যেটা দিয়ে আমি শেষ করব আর কি, সেটা হচ্ছে যে যারা ভোট দেয় তারা শান্তিতে গিয়ে ডুব দিতে পারে না, তারা পায়ের তলায় চাপা টাপা পড়ে মরে যায় আর কি। আর যারা ভোট পায় তারা পুণ্যের হাঁড়ি একদম ভর্তি করে ফেরে, সে তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএমের নেতারা গেছেন কিনা বলতে পারবো না। একটা জিনিস বুঝলাম না, অনেকে নাকি লজ্জা পায় বলছিলেন সজলদা। লজ্জা পাবো কেন? কুম্ভে চান করতে যাবো হিন্দু, লজ্জা পাবো কেন? যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা লজ্জা পায় তাদের ছবিগুলো একটু ছেপে দিন সজলদা। এবং সব শেষে যে কথাটা বলতে হয়, এটা পণ্যের নয়, এটা পুণ্যের পুঁজিবাদ। সেই জন্যেই বড় বড় লোকরা চান করছেন, ছবি তুলছেন, তাদের কোনো অসুবিধে হচ্ছে না। এত ট্রেন ভাঙা হলো, রাজধানী ভাঙা হয়েছে সুমনবাবু, কোনো প্লেনে ঢিল করেছে? রাজধানীও ভাঙা হয়েছে। তাতে আপনি খুশি হবেন কিনা আমি জানি না। আমি খুশি হলেন কিনা আমি জানি না। হয়েছে সেটা জানা না। শেষ করতে তৃণমূলীরা ভেঙেছে কিনা সেটা আমি বলিনি। আমি একটা কথা আপনি আমার প্যাসিভ সিপিএম বলেছেন, ফলে সিপিএম এর কথা একটু বলতে দেবেন নিশ্চয়ই। সেটা হচ্ছে এইখানে প্রশ্ন হচ্ছে যে এই এত কিছু যখন ঘটছে তখন কৌস্তুভরা ধর্মের জিগির তার বিরুদ্ধে কথা বলে, তারা পথে নেই, তারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কে তাদের জেলা সম্পাদক হবে তাতে আছেন। যাদের রাজনৈতিক মতাদর্শ ধর্মের জিগিরের বিরুদ্ধে কথা বলে তাদের যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তৃণমূল বিজেপির মতন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা নিয়ে যারা ভোট করে তারা কি এসে বুঝিয়ে দেবে আপনারা পথে কি করে নামবেন? আমি একটা কথা বলি, আপনারা একটু আগে রাজনাথ জিকে দেখাচ্ছিলেন, কিন্তু দুটো কুম্ভকে এক করলে হবে না। একটা কুম্ভ 12 বছর অন্তর হয়, আর একটা কুম্ভ 144 বছর অন্তর হয়, আর এটাকে সামলানোর অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা কারণ নেই। আমি একটা মানুষের মৃত্যুটা কি লোভ হয়ে যায়? আমি বলছি না, আমি বলেছি এক কর। আমি একটা কথা বলি, দেখুন আপনারা প্রথম থেকে বলছেন তো যে এই যে আপনার লুকোনোর কি দরকার ছিল নেহেরুজির আমলে, আমি সেই মৃত্যুটাকেও বলছি যে আমি উদাহরণ হিসেবে দেখাবো, আমি বলতে চাইছি না। নেহেরুজির আমলেও কুম্ভে বোধহয় 500 জন মারা গেছিল। খবরের কাগজকে প্রথম দিন স্বীকার করার পর পরের দিন অস্বীকার করতে হয়েছে না, কোনো অস্বীকার করেনি। আমি আবার বলছি, এই অনুষ্ঠান যারা দেখছেন আজকে রিপিটে সেই অংশটা যোগ করে দেব যে আনন্দবাজার পত্রিকা পর পর 3 দিন গোটা লিড করেছিল। আমি তোমার সঙ্গে একমত যে কেন্দ্র সরকারের চাপ ছিল এই খবর না বের করানোর জন্য। আনন্দবাজার পত্রিকা সে কথা শোনেনি, প্রত্যেক দিন প্রথম পাতা জুড়ে এই খবর হয়েছিল। এই অংশটা রিপিটে আমি যোগ করে দেবো। এইবার আমি আসবো 1954 সালে, সেটা স্বাধীনতার পর প্রথম মহাকুম্ভ। আমি সবার আগে এই 54 সালের বিষয়টাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে একেবারে সরাসরি তার ভাষণে তুলে এনেছিলেন।
তিনি বলেছিলেন 2019 সালের 1 মে বিহারের কৌশাম্বীর একটা জনসভা থেকে যে পণ্ডিত নেহেরুর সময় এই মহাকুম্ভে ঠিক কী হয়েছিল, যেখান থেকে আবার এই 1954 সালের ঘটনা পাদপ্রদীপের আলো এলো এবং জানিয়ে চর্চা শুরু হয়। আমি দ্রুত একবার দেখাবো দেশের প্রধানমন্ত্রী কৌশাম্বীর জনসভা থেকে ঠিক কী বলেছিলেন। एक बार पंडित नेहरू जब प्रधानमंत्री थे ये कुंभ के मेले में आए थे। मैं जो आज बात बता रहा हूं उस खबर को 5-5, 6-6 दशक से दबा दिया गया है, छिपाया गया है। पंडित नेहरू जब आए थे अव्यवस्था के कारण यहां भगदड़ मच गई थी। कुंभ के मेले में हजारों लोग मारे गए थे, कुचल करके मारे गए थे, लेकिन सरकार की इज्जत बचाने के लिए पंडित नेहरू पर कोई दोष न मर जाए, दाग न लग जाए, इसलिए उस समय के मीडिया ने भी ये चीजें दिखाने की बहादुरी नहीं दिखाई। एकाध दो अखबार के कोने में खबर छपी, उसे भी दबा दिया गया। অর্থাৎ 2019 সালে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বেশিরভাগ কাগজ ছাপেনি, এক আধটা সংবাদপত্র পাতার কোণে, বলতে চেয়েছেন হয়তো ভেতরের পাতায় খবর চেপেছে। খবর চাপার কথা বলছেন, লুকোনোর কথা বলছেন। আমি বলছি যে কি বিস্ময়কর। আমি শুরুতেই যেটা বললাম যে 100 বছরের আনন্দবাজার পত্রিকার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হিসেবে এই জন্য আমরা যে কারণে গর্ববোধ করি, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা। 8 কলম ব্যানার হেডলাইন যে তখন কুম্ভ মেলায় 500 জন নিহত। এটা হচ্ছে তার পরের দিন। কুম্ভ মেলা ছাড়া আর কোনো প্রতিবেদন প্রথম পাতায় জায়গা পায়নি। ফলো আপ কাকে বলে? তার পরের দিন নিহত ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন। গোটা পাতা জুড়ে শুধু কুম্ভ মেলার খবর। আমি আবার বলছি, যে কারণে গর্ববোধ করছি সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের বেশিরভাগ কাগজ ছাপেনি, কোনো কাগজ ভেতরের দিকে ছোট করে। আবার দেখাচ্ছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। এইবার আমি সৌম্যর কাছে আসব, তার কারণ প্রায় 70 বছর আগে কুম্ভে পদদলিত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়। বিরোধীরা বলেন যে 1000 ছাড়িয়েছিল। সংখ্যা গোপন করার যে প্রবণতা সত্যি সত্যি কিন্তু তখন ছিল। সাংবাদিকদের গালিগালাজ করা হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইতিহাস থেকে ইরেজার দিয়েও যেটা মুছে ফেলা যায় না, গোবিন্দ বল্লভ পন্ত, তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে এন মুখোপাধ্যায় তার নাম, গালিগালাজ করেছিলেন। যে শব্দগুলো বলেছিলেন সেটা আমি ক্যামেরার সামনে এখন বলতে পারছি না। কংগ্রেসের অফিসিয়াল ভার্সন ছিল কিছু ভিক্ষুকের মৃত্যু হয়েছে এবং কি করে ফটো কিসনে উঠায়া, এই যে ছবিগুলো দেখালাম ইতিহাসের পাঠ, ফটো কিসনে উঠায়া, কে ছবি তুলেছেন, এই নিয়ে হইচই পড়ে গেছিল। কিন্তু আমি এটা ঠিক যে এই সংখ্যা লুকোনো একটা শাসকের ব্যাধি, সেটা 50 বছর বা 70 বছর আগেও ছিল, এখনও আছে, পুরো দমে আছে। আমি বিশ্বনাথদার কাছে অন্য দিক থেকে যাব। সেটা হচ্ছে, ধরুন বিরোধীরা বলছে বিজেপির ফোকাস ছিল যে মহাকুম্ভ থেকে যোগীকে সামনে রেখে রাজনৈতিক ডিভিডেন্ড তোলা, এবং অবশ্যই একটা বিরাট রাজস্বের গল্প আছে। কেন এই গল্প? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একেবারে স্পষ্ট ঘোষণা করেছিল যে 2019 সালে, যথার্থ বলেছে সজল, যে ওটা পূর্ণকুম্ভ ছিল না, অর্ধকুম্ভ। সেই প্রয়াগরাজের অর্ধকুম্ভ থেকে 1.2 লক্ষ কোটি টাকা রোজগার হয়েছিল। সেবার 24 কোটি পুণ্যার্থী জমায়েত হয়েছিল। অর্থাৎ একদিকে যেরকম রেভিনিউয়ের অঙ্কটাও ছিল, পাশাপাশি যে ডেফিনেটলি এই কুম্ভ সফল হলে বিজেপি একটা রাজনৈতিক নির্বাচনে নিঃসন্দেহে তারা সামনে রাখতো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এত বড় একটা ইভেন্ট, এত বড় ঘটনা, রোজ আপনি আগুনটা শুধু হিসেব করুন বিশ্বনাথ দা, এত বড় মহাকুম্ভে এখনো পর্যন্ত বড় আগুন লাগলো 1 বার 2 বার নয়, 5 বার।
কবে কবে 19শে জানুয়ারি, 30শে জানুয়ারি, 7ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি এবং আজকে 17ই ফেব্রুয়ারি। আমি বেলুন কাণ্ডটা ধরছি না, আমি বলছি কেন এই ঘটনাগুলো, ধরুন আগুন লাগবে না, আগুন থেকে বাঁচবেন মানুষ পুণ্যার্থীরা, এটা তো বেসিক, সেই জায়গায় কেন ফেল করছে এই ব্যবস্থা? সুমনদা, ধর্মীয় আস্থার কুম্ভকে রাজনৈতিক কুম্ভে পরিণত করেছেন কিন্তু মোদি, অমিত শাহ এবং যোগীরা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, ডবল ইঞ্জিনের সরকার গর্ব করে মোদি প্রায়ই বলেন, আমার প্রশ্ন হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকারের যে ব্যবস্থাপনা সেটা তো ডাহা ফেল করেছে অন্তত কুম্ভের একের পর এক দুর্ঘটনায়। এবং আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে কুম্ভের জন্য মানে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার প্রতিটি পরব যেমন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু করলো কেন? আমি বলছি সফল হলে তো বিজেপির রাজনৈতিক লাভ হতো। কারণটা হলো যে যতটা মানে রাজনৈতিক মানে কৌশলের জায়গা থেকে দেখেছে ততটা ব্যবস্থাপনার জায়গা থেকে দেখেনি। ফলে মানে যে গভীরতার সাথে পরিকল্পনা সারা দেশ জুড়ে করার কথা ছিল সেই গভীরতা নেই, এবং অধিকাংশ ক্ষেত্রেই কেবলমাত্র লোক দেখানো কিছু মানে চালাকি ছিল। সেই চালাকিগুলো ধরা পড়েছে। বিপুল সংখ্যক মানুষকে আপনি আমন্ত্রণ করেছেন, সেই আমন্ত্রণের মানে দায়িত্ব আপনি কেন নেবেন না? তার পরিকল্পনা আপনার কেন থাকবে না? আমার প্রশ্ন হচ্ছে যে কুম্ভের মানে এত লোককে যারা আমন্ত্রণ করেছিল তারা কেবলমাত্র কি সস্তায় প্রচার করেছিল? মানে তার দায়িত্ব এই মৃত মানুষগুলোর দায়িত্ব কে নিবে? মানে আপনারা আমন্ত্রণ করে এসছেন অথচ ব্যবস্থাপনা করেননি, এ দায়িত্ব আপনাদের নিতে হবে না? মানে আমি রেলের কথা বলছি, নয়াদিল্লি স্টেশনে যে দুর্ঘটনাটা ঘটে 18 জন মানুষের মৃত্যু ঘটলো, সেই মানে রেলের অকর্মণ্যতা কোন দিক থেকে ছিল? এক হলো পর্যাপ্ত পুলিশ তো ছিলই না, দুই হলো যে অ্যানাউন্সমেন্ট আপনি এখনো দেখাননি, অ্যানাউন্সমেন্টে কি বিভ্রান্তি তৈরি করেছে। ওই রকম একটা বিরাট মব, সেখানে এক এক সময় এক একটা প্ল্যাটফর্ম ঘোষণা করা হচ্ছে, কখনো 16 কখনো 15, মানুষ দৌড়ে রিপোর্টেই চলছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছু পরেও যেভাবে তথ্য গোপন শুধুমাত্র করা হয়েছে তার জন্য মানে রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত। মানে আমার প্রশ্ন হচ্ছে কত মৃত্যুর পরে, কত দুর্ঘটনার পরে, কতগুলো রেল ঘটনা এই শুধুমাত্র এই 2024 আর 25-এর মধ্যে হয়ে গেছে, তারপরেও রেলমন্ত্রী তার নিজের পদে থাকেন। আমার প্রশ্ন, আপনার মনে থাকতে পারে যে লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনাকে স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছিলেন, সেই উদাহরণ পশ্চিমবাংলায় ভারতবর্ষে আছে। অথচ আজকের রেলমন্ত্রী কেবলমাত্র তিনি মানে নাটক সর্বস্ব, প্রচার সর্বস্ব, দায়টা কিন্তু কখনোই তিনি নিচ্ছেন না, দায় ছেড়ে নিচ্ছেন। আমি আরেকটা আমি একটা বলতে চাই সুমনদা, সেটা হলো যে খুব পরিষ্কার করে বলছি যে আমাদের রাজ্যের যারা আজকে বিরোধী দলের আছেন তারা যেভাবে দায়টাকে মানুষের কাছে মানে ছেড়ে দিচ্ছেন, বলছেন মানুষ দায়ী। প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা তো আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও করি সব সময়, যে বিল্ডিং ভেঙে পড়ে তৃণমূল বলে মানুষ দায়ী, অমুক করেছে মানুষ দায়ী। মানে এই যে রাজনৈতিক নেতাদের যে মানুষকে দায়ী করা, তাদেরকে ভোট দিয়ে আমরা প্রশাসনে বসাই যে ভাই সুচারুভাবে প্রশাসন চালাও, আর তারা মানুষকে দায়ী। আমি কতগুলো জিনিস না, মানে এটা শুধু হিন্দুদের হচ্ছে বলে এইভাবে দাগিয়ে দেওয়া সম্ভব। আপনি রাজনৈতিক ব্যর্থতা সফলতার কথা বলছেন, 50 কোটি মানুষের মধ্যে 50 জন মারা গেছে, অনেক বড় ব্যাপার, কিন্তু কুম্ভের ইতিহাসে এটা প্রথমবার নয়। তখনও অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল হবে না, সংখ্যাটা আপনি গ্র্যাজুয়ালি কতটা কমেছে। তোমরা তো জওহরলালকে ফলো করো না, জওহরলাল যা করেছেন তা তোমরা করবে কেন? না আমি বলছি আপনি যদি সংখ্যাগুলো দেখেন সেই সংখ্যার অনুপাতে আপনি যদি এবারের কুম্ভকে মেলাতে যান কখনোই এক নয়। আমি হিন্দু মুসলিমের ব্যাপার নেই, যারা মারা গেছেন তারাও হিন্দু। আমি বলছি আপনারা এত তো অব্যবস্থার কথা বলছেন, আপনারা যারা, আমি রচনা ব্যানার্জির ব্যবস্থার কথা আমি ধরছি না, আপনারা যারা গেছেন কুম্ভে এরকম আপনারা কয়েকশো মানুষের ইন্টারভিউ করে দেখান যে তারা সকলে অব্যবস্থার কথা বলছে। আমরা কি করছি? প্রদীপের নিচের অন্ধকারটাকে আপনি বড় করছেন। আপনি কখনো অসফল হলে কি আপনি সেই কাজটা ছেড়ে দিয়েছেন? আপনি কোথাও যদি ব্যর্থ হয়ে যান আপনি তো সেই কাজটা ছেড়ে দেন। আপনি যখন ছাড়েননি, আপনি যখন ছাড়েননি তাহলে লোককে ছাড়ার কথা বলতে আপনি কোথাও ব্যর্থ হয়ে যাবেন, আপনি ছাড়েন আপনাকে বাঁচাতে অনির্বাণ এই তর্কে মানুষগুলো জীবন ফিরে আসবে না। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষ ঘোষ যা লিখছেন, কুম্ভ নিয়ে প্রচারের উন্মাদনার তুলনায় ব্যবস্থা অপ্রতুল। সত্যেন্দ্র কর্মকার লিখছেন, আরও কত মানুষের প্রাণ গেলে কুম্ভকর্ণের ঘুম ভাঙবে।
অমর ধর লিখছেন, আজকাল এসি কামরাতেও জেনারেলের যাত্রীরা প্রবেশ করছে স্রেফ রেলের অব্যবস্থার কারণে। শেখ শামীম লিখছেন, কুম্ভ মেলার পর রেল দুই ক্ষেত্রেই প্রশাসনের চরম ব্যর্থতা স্পষ্ট। সুকান্ত বন্দ্যোপাধ্যায় লিখছেন, সবাই প্রচারে নজর দিয়েছে, ভিড় সামলানোর ব্যবস্থার দিকে কারুর নজর ছিল না। কিন্তু এই অনুষ্ঠানের পরবর্তী যে টেলিকাস্ট রাতে, তার মধ্যে দুটো জিনিস আমি যোগ করব, আমি এখনই বলে রাখছি। এক হচ্ছে রেলের তথ্য গোপনের একেবারে সময় ধরে ধরে প্রতিবেদন, কোন সময় রেল কি বলেছে এবং আসলে কি হয়েছে। এবং পাশাপাশি সজলকে ধন্যবাদ, যেটা উল্লেখ করেছে যে জওহরলাল নেহরুর সময় যখন এই ঘটনা ঘটেছিল তখন আনন্দবাজার পত্রিকার কি ভূমিকা ছিল এবং সেই নিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বলেছিলেন সংবাদ মাধ্যমের ওপর চাপের বিষয়। হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে, ভিড়ের চাপে কেউ অজ্ঞান হয়ে গেছেন, পদপিষ্টের ঘটনা গুজব। পরিস্থিতি এখন ঠিক আছে। কখনো নর্দার্ন রেলওয়ে কর্তৃপক্ষ তো কখনো খোদ রেলমন্ত্রী। শনিবার নয়াদিল্লি স্টেশনে ভয়ঙ্কর ঘটনার পর এই ছিল রেলের প্রাথমিক প্রতিক্রিয়া। এমনকি মৃত্যুর কথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেও 8 ঘন্টার মধ্যে তা এডিট করে দিতে হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে। আর এই কারণেই নানা মহলে প্রশ্ন উঠছে, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতোই কি নয়াদিল্লি স্টেশনে শনিবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ধামাচাপা দিতে চেয়েছিল রেল ও প্রশাসন? চূড়ান্ত অব্যবস্থা রেলের, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো গুজব বলে। লেফটেন্যান্ট গভর্নর যখন জানালেন টুইট করে, তারপর তাকে সেই টুইট উইথড্র করতে হলো। মৃত্যু, অপদার্থতা, তারপর স্বীকার না করা, ওর উচিত ছিল রিজাইন করা। এটা ঠিক কুম্ভ মেলার মতন, আগুন লাগছে, মানুষ মারা যাচ্ছে, তারপর ধামাচাপা দেবার চেষ্টা। শনিবার রাত 9:20 থেকে রাত 10টার মধ্যে চূড়ান্ত হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে যায় নয়াদিল্লি স্টেশনে। কিন্তু প্রথমে উত্তর রেলের তরফে দাবি করা হয় নয়াদিল্লি রেল স্টেশনে কোনো ধরনের পদপিষ্টের ঘটনা ঘটেনি, এটা গুজব। আরও বলা হয় হঠাৎ করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় কিছু মানুষ অজ্ঞান হয়ে যান, যা থেকে পদপিষ্ট হওয়ার গুজব ছড়ায়। এর ফলে বাকি যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রাত 11:36-এ খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে দাবি করেন নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দিল্লি পুলিশ ও আরপিএফ পৌঁছেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে তখনও পদপিষ্ট হয়ে মৃত্যুর কোনো কথাই বলা হয়নি। মৃত্যুর বিষয়টি প্রথম পোস্ট করেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। রাত 11:55 এক্স করে তিনি বলেন, নয়াদিল্লি রেল স্টেশনে মৃত্যু ও গুরুতর আহত হওয়ার একটি মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বদলে যায় উপরাজ্যপালের বিবৃতি। নিজের পোস্ট এডিট করে ও মৃত্যুর কথা সরিয়ে দিয়ে বিকে সাক্সেনা লেখেন, দিল্লি স্টেশনে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আর এই কারণেই প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা হয়েছিল? दिल्ली के उपराज्यपाल ने ट्वीट करके ये मौतों पर खेद व्यक्त किया तो उनसे ट्वीट एडिट कराया गया। इस सरकार को यह चिंता नहीं है कि इन मौतों को कैसे रोका जाए। इस सरकार की सबसे प्रमुख चिंता यह है कि इन मौतों की खबरों को कैसे रोका जाए। 28 জানুয়ারি মঙ্গলবার মৌনী অমাবস্যার রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে। কিন্তু প্রথমে মৃতের কোনো সংখ্যাই জানায়নি প্রশাসন। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর যোগী প্রশাসন জানায় 30 জনের মৃত্যু হয়েছে। वो वहाँ पर जिन लोगों की जान गई उनकी गिनती नहीं दे पा रहे हैं। सबसे ज्यादा कंटामिनेटेड वाटर इस वक्त कहाँ है? कुंभ में है। उसके लिए कोई सफाई नहीं दे रहे और पूरा आई वॉश किया जा रहा है। এবার নয়াদিল্লি স্টেশনের ঘটনাতে উঠল সেই ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। কুম্ভ স্নানকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে, মানুষ উদ্বেল হয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ট্রেনের উপরে। আজকে যে শহরের ক্যাপাসিটি 90 লক্ষ, সেখানে প্রায় 40 কোটি মানুষ পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই সেগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন রেল স্টেশনে এবং যা ঘটছে তার থেকে বেশি ঘটনা হচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে আর ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠছে সমান তালে। দীপক ঘোষ, সুদীপ্ত আচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, এতক্ষণ আলোচনা করলাম সংখ্যা গোপন করার উদ্যোগ নিয়ে। এইবার আলোচনায় নিঃসন্দেহে আসবে যে গণতন্ত্রের সংখ্যা জাহির করা আমার এই পরবর্তী আলোচনার একটা অন্যতম কারণ কিনা। তবে এমনি আপাতভাবে আজকে বিধানসভায় যা হলো, আমার প্রথম প্রতিবেদনে সেটা দেখাবো, যার জেরে আজকে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা সহ 4 জন বিধায়ককে 30 দিনের জন্য মাননীয় অধ্যক্ষ বিধানসভার তিনি সাসপেন্ড করেছেন। বিধানসভার গেটে আগামীকাল ধর্নায় বসবেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর কালকে ভাষণ আছে, তা বয়কট করা হবে। আমি প্রথমে
একদম বস্তুনিষ্ঠ প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর নানা দিক থেকে বিশ্লেষণে আসবো এবং অবশ্যই আমাদের সংসদ মানে লোকসভা রাজ্যসভার প্রসঙ্গও আসবে। দেখুন, সরস্বতী পুজো বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। পুলিশি পাহারায় সরস্বতী পুজো। সরস্বতী পুজোর 15 দিন পর এই ইস্যুতেই তেতে উঠল বিধানসভা। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা চেয়ে তুমুল হই হট্টগোল। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর দিকে। 30 দিনের জন্য তিনি সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সোমবার বিধানসভার অধিবেশনের প্রথম পর্বে শিক্ষা প্রতিষ্ঠানে হুমকি দিয়ে সরস্বতী পুজো বন্ধের অভিযোগে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে আসেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিধানসভার কার্যবিবরণী সংক্রান্ত কাগজ ছিঁড়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়ে মারেন তিনি। প্রায় 8 মিনিট ধরে বিক্ষোভের পর ওয়াকআউট করে বিজেপি। এরপর 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। বিমল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড। ওয়াকআউট করার পর তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার। এটা তো হিন্দু ভোট পাওয়া পলিটিক্স হচ্ছে, সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না। অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে, একটা মৌলবাদী রাজনীতির মধ্য দিয়ে আর জেতার চেষ্টা করছেন, সেটা কোনো সফল হবে না। সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার গেটে ধর্নায় বসবেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীকে বয়কট করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি সব দলের একের পর এক কীর্তি এবং তারপর সাসপেনশন ইত্যাদিতে আসবো, কিন্তু আমার প্রথম প্রশ্নটা গণতন্ত্রের জন্য বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো। বিশ্বনাথ, এমনিতে আমরা বলবো হাউস বিলংস টু দ্য অপোজিশন, আর হাউসে অপোজিশনই থাকলো না, এইভাবে গণতন্ত্র বিকশিত হয়? আমি বলছি এটা বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, যেখানেই। আজকের ঘটনার প্রেক্ষিতে আমি দুটো ঘটনা আনবো। একটা হচ্ছে 146 জন নরেন্দ্র মোদীর জামানায় রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সাসপেন্ড হয়েছিলেন। আমি পরপর আসবো সেসব ইয়েতে। রাজীব গান্ধীর সময়তেও একদিনে 63 জন সাংসদ সাসপেন্ড হয়েছিলেন। এগুলো কি গণতন্ত্রের পক্ষে আদৌ স্বাস্থ্যকর? শুনুন, দেখুন, মানে আইনসভা কখনোই বিরোধী ছাড়া চলতেই পারে না। মানে আমরা সবসময় কেন বিরোধীদেরকে গুরুত্ব দেই, তার কারণ আলটিমেটলি ডেমোক্রেসির একটা চাকা যদি সরকার পক্ষ হয়, আরেকটা চাকা হলো বিরোধী পক্ষ। ফলে বিরোধীরা যদি আইনসভায় না থাকে, বিরোধীদেরকে যদি আমি ট্যাকটিক্যালি আইনসভার থেকে বার করে দিই, তাহলে সেইটা কিন্তু গণতন্ত্র আর থাকে না। ফলে যদি 146 জনকে বের করার প্রশ্ন আসে 63 অতীতে,
বা যদি এই সময় কোনো আইনসভা থেকে সদস্যদেরকে আমি বিরোধী সদস্যদেরকে বের করে দিই, তাহলে আমি বলবো যে গণতন্ত্রটাকে আমার অপূর্ণ করলাম আমি, মানে গণতন্ত্র পূর্ণ থাকলো না। দুটো বিষয় আমি বলি সুমনদা, দেখুন ভারতীয় রাজনীতিতে কিন্তু মানে বারবার এটা লক্ষ্য করা গেছে যে শাসক এবং বিরোধীদের মধ্যে আস্থার অভাব, পরস্পরের প্রতি সম্মান আস্থার অভাব কিন্তু ভারতীয় গণতন্ত্রে বারবার দেখা গেছে। আপনার মনে থাকতে পারে যে আজকে যে অভিযোগটা বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা হচ্ছে, সেই অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও 2005 সালে উঠেছিল, স্পিকারেরকে ছুঁড়ে মারা, মানে কাগজ ছুঁড়ে মারা। 2006 সালে বিধানসভা ভাঙার অভিযোগ এসেছিল, মানে পশ্চিমবাংলা বিধানসভা ভাঙার অভিযোগ 2006 সালে এসেছিল। ফলে আমাদের রাজ্যে যে যখন শাসন করছে বা বিরোধী থাকছে, তারা একে অপরকে এমন শত্রু ভাবাপন্ন করে তুলছে। অভিযোগ কেন, হয়তো বিধানসভা ভাঙা হয়েছিল। ফলে আমি আপনাকে বলছি যে মানে আমাদের রাজ্যের কার্যত শাসক বিরোধী একে অপরকে শত্রু হিসেবে মানে প্রতিপন্ন করছে। আমাদের ভয় যেটা সুমনদা বারবার বলছি, যে এমনি ডেমোক্রেসিটার কঙ্কালসার দেহ নির্বাচনের সময় বোঝা যায়। বিরোধী মানে যেভাবে আপনি যদি গণ আন্দোলনের সাথেও যুক্ত হন বা নাগরিক আন্দোলনের সাথে যুক্ত হন, সরাসরি বলে দেওয়া হয় যে আমাদের সরকারি ব্যবস্থার মধ্যে তারা কোনো সুযোগ পাবে না। মানে দৈনন্দিন জীবনে গণতন্ত্র নেই। এবার প্রাতিষ্ঠানিক জায়গা যেগুলো আইনসভার মতন জায়গা, সেখানেও যদি গণতন্ত্র শূন্য হয়, তাহলে কিন্তু আমি বলবো সলিল সমাধি ছাড়া আর কিছুই একদম। আমি তৃণমূল বিজেপির কাছে যাব, তার আগে শুভময়দার কাছে আমি ঠিক উল্টো, বিশ্বনাথ দা বললেন যে শাসক এবং বিরোধীর মধ্যে ভারতীয় গণতন্ত্রে বারবার দেখা গেছে আস্থার অভাব। আমি গোটা দেশ বাদ দিচ্ছি, পশ্চিমবঙ্গে কতটা আস্থা শুধু নয়, নির্ভরশীলতা, সুসম্পর্ক, স্বাস্থ্যকর গণতান্ত্রিক সম্পর্ক ছিল। আমি বলছি শুভময়দা, একের পর এক বিধানসভা থেকে উদাহরণ দেওয়া যায়। বিধান রায়, জ্যোতিবাবুর মানে বিধান রায় সম্পর্কে যা অভিযোগ করতেন আর যা বলতেন, খাদ্য আন্দোলনের সময় বলেছিলেন একবার ঠাট্টা করে, সেটা অবশ্য বিধানসভার একটু বাইরে, যে এই চেয়ারে বসলে কোনোদিন বুঝবে। খাদ্য আন্দোলন যখন তুঙ্গে, তখন যখন বিধান রায় বলেছিলেন যে খাদ্য আসবে কোথা থেকে, জ্যোতি বসু বলেছিলেন ওই চেয়ারে বসে এ কথা বলা যায় না, স্টেপ ডাউন করুন। আমি বলছি তাতে ব্যক্তিগত সম্পর্কের বা বেরিয়ে যেতে হয়নি জ্যোতিবাবুকে বিধানসভা থেকে, বরঞ্চ মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে পুলিশের হাত থেকে বাঁচাতে বিধানসভায় লুকিয়ে রেখেছেন। এই ঐতিহাসিক গর্বের ট্র্যাডিশন আমাদের বঙ্গে আছে, কেন আজকে এই অবস্থা হবে? শুনুন, মানে মূল যে বিষয়টা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির একটা অবনতি হয়েছে, এই নিয়ে কোনো তর্কে গিয়ে লাভ নেই। দ্বিতীয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে কার দিকে তাকালেন, কিভাবে কথা বললেন, এই নিয়ে আমাদের খুবই আলোচনা চলে এবং এই আলোচনার জায়গা আছে, কারণ একই দল ছেড়ে এসেছেন। ফলে সেইখানে সেই অন্তর্দলীয় একটা সংসার যখন ভাঙে, তখন যে ধরনের বাধা বিপত্তিগুলো থাকে সেগুলো এখানে থাকবে। একটা জিনিস কিন্তু বলতে হবে, সরস্বতী পুজোয় কেয়াস তো করলো তৃণমূল, তারা ছিল রাজ্যের ক্ষমতায়, তাদেরই সমস্ত ইউনিয়নে গোলমাল হলো, ঝামেলায় পড়ে গেল বিজেপি। এবং অদ্ভুত, এক্ষুনি শুভেন্দুবাবু বললেন যে বিশ্বনাথ কারক গর্বিত, এদিকে তিনি নাকি বিধানসভায় নেই। বিশ্বনাথ কারকের এই যে অমনি প্রেজেন্স এবং বাড়ির থেকে তার প্রতিবাদে যে বাড়ির থেকে কাগজ শুনলে বিধানসভায় কীভাবে ঢুকে যায়, সে রাজনীতির কথা তো আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বলতে পারবে। আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে বিজেপি তো এই লোকসভা নির্বাচনের আগে প্রচুর লোকটোককে বার করে দিয়ে ঠিক সংখ্যাগরিষ্ঠতা থেকে একটু কমে গেছিল। তৃণমূল কি সেই চেষ্টা করছে? আর একটা বড় উদাহরণ আজকে হয়ে রইল, সেটা হচ্ছে এই সারাক্ষণ আমরা যে বিজেপি তৃণমূল সেটিং নিয়ে কথা বলি, অন্তত আজকের দিনে প্রমাণিত হলো ততটা সেটিং নেই, মাঝে মাঝে বহিষ্কার টহিষ্কার হয়। আমি একটু বিজেপি তৃণমূলের সেটিং এর তত্ত্বটা যখন আমরা বলি, তখন রাজ্য স্তরের না, আমরা দুটো স্তর নিয়ে আলোচনা করি। রাজনীতির একাধিক স্তর আছে। রাজ্য স্তরে আমি বিশ্বাস করি যে রাজ্যের বিজেপি আপ্রাণ চেষ্টা করছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে, কিন্তু মোদি অমিত শাহরা সত্যি কি চায়, সত্যি কি আরএসএস এর চায় যে বাংলার দুর্গাকে সরাতে? এবং আমি বলছি এই প্রশ্নগুলো আমি আসবো, তার আগে অনির্বাণ আমি বলছি যে এই বিধানসভায় যারা আমরা কাভারও করেছি আমাদের জ্ঞানে, পরেশ পাল যুব কংগ্রেস নেতা তখন খালি গায়ে বিধানসভায় চলে এসেছেন প্রতিবাদ জানাতে। আমি বলছি যে এই এত বড় শাস্তি 30 দিনের জন্য 4 জনকে সাসপেনশন নিয়ে কি বলবে? কারণ দুটো জিনিস বলি, একটা হচ্ছে প্রথম কথা যে শুভময়দা বলছিলেন যে অবনমন ইত্যাদি, যে কোনো সময় দাঁড়িয়ে লোকে আগেরটাকেই ভালো বলে। যদি আমার যদি নামটা খুব ভুল নয়, গীতা মুখার্জির আসনে লাল কালি বা আলতা ঢেলে দিয়ে তাকে অবদস্ত করার এইসব ইতিহাস কিন্তু আছে। আমার নাম আগেরটা ভালো বলে না, আমি এক সেকেন্ড। এবার আজকের দিনে দাঁড়িয়ে যে লোকসভা রাজ্যসভা মিলিয়ে 146 জনকে সাসপেন্ড করার সঙ্গে আজকের ঘটনার তুলনার এই জন্য করা যায় না। সেইখানে আমি বলেছি কেন, সংসদের
নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিরোধীরা আলোচনা করতে চেয়েছিলেন, সেইটা স্পিকার করতে দেননি। তুমি আরো ক্লোজ উদাহরণ তোমায় একটু দিই, সেটা হচ্ছে 2005 সালের 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাগজ ছুঁড়ে চলে এসেছিলেন বিকেলে, এই এবিপি আনন্দ চ্যানেলে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিলেন। আমি বলছি তিনি কিন্তু সাসপেন্ডেড হননি। না, সেটা তো স্পিকারের প্রেরোগেটিভ, স্পিকার কি করবেন? আমি বলছি বিরোধিতার জায়গা থেকে লোকসভার নিরাপত্তার প্রশ্নে ভবনের প্রশ্নে বিরোধীরা আলোচনা চাইছেন, আর এইখানে বিরোধিতার জায়গার কি না সরস্বতী পূজা করতে দিচ্ছে না। ঠিকই তো, আমি দুটো উদাহরণই দেব। আমি বলছি 146 জন লোকসভা, সজলকে আসবো, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ড করাটা গণতন্ত্রের যে ছবিটা ফুটে ওঠে, সরি, এটা স্বস্তিকর নয়। তার জন্য এইটা বলার জন্য যদি জেলে যেতে হয় জেলে যেতে হবে। আমি এইখান থেকে খুব পরিষ্কার করে 2005 সালের 4 আগস্ট স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছিলেন এই চ্যানেলকে। কি বলেছিলেন দেখাবো। আমার যদি বলতে না হয় তো আমি টেবিলে দেবো না। দেওয়ার আচরণটা নিয়ে আপনার তর্ক থাকতে পারে। তো আমার যদি কেউ জুতো মারে আমি তাকে নিশ্চয়ই হাত বুলোবো না। আমি কাগজগুলো দিয়েছি দিস মাস, আমার পৌঁছানো দরকার, যেটা আমি বলতে চেয়েছিলাম বলতে চাইনি, আমি কাগজগুলো পৌঁছেছি, এটা আমার অপরাধ নয়। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনির্বাণকে একটু মনে করিয়ে দিই। 2023 সালের 18 ডিসেম্বর সংসদের দুকক্ষ উত্তাল। নজিরবিহীনভাবে একদিনে বিরোধী দলের 78 জন সাংসদ, লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের 16 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। তখন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছিলেন যে এরপর সাধারণ মানুষের পক্ষে সংসদে কে কথা বলবে আপনারাই বলুন। মানুষের কণ্ঠস্বরকে পুরোপুরি দমিয়ে দেওয়া হলো, আটকে দেওয়া হলো। গোটা হাউসটাকে সাসপেন্ড করে দিক। ওদের অর্থাৎ সজলদের অর্থাৎ বিজেপির কোনো অধিকার নেই সংসদ চালানোর। বিরোধীদের পুরোপুরি সাসপেন্ড করা হলে কিভাবে সংসদ চলবে? এটা গণতন্ত্রের উপহাস ছাড়া আর কি? দেখুন, Who will raise the voice of the people? You tell me. Totally the voice of the people has been totally stopped, choked. Let them suspend the house first. They have no moral ground to run this house. To expel all the, suspend or expel the opposition fully. How they will run the house? They will run the mockery, nothing else. It's a mockery of democracy. অনিবার, আমার কথা পরিষ্কার, ইস্যুটা গুরুত্বপূর্ণ নয়, বিরোধীরা বলতে পারছেন না পাচ্ছেন না, এইটা গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের নামে আপনি সরস্বতী পুজো নিয়ে যে মিথ্যা কথাগুলো বলবেন, এটা বিধানসভা আলোচনা করতে হবে। আজকে বাধাদানের কথা বলছেন, ধরুন যোগেশচন্দ্র কলেজ, সেখানে তো বাধাদান দূরের কথা উল্টে দুটো হয়েছে। যে ঝামেলাটা সৃষ্টি করা হয়েছে বিজেপি নেতা পঙ্কজ রায় করেছে। নদিয়ার অধিকার আছে যে আলোচনা চেয়েছেন বিরোধী দলনেতারা, বিরোধী দল তিনি একেবারে সেটা নামঞ্জুর করে দিয়েছেন, অসুবিধা নেই। কাগজ ছুঁড়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আরেকজন কাগজ ছুঁড়ে যাতে আরো কোনো জায়গায় তার অগ্রগতি না হয় সেটার জন্যই বোধহয় তাকে আগে সরিয়ে দিলেন। সেটা ভাবতে হবে। না বলছি, কিন্তু এ তো মারাত্মক, কাগজ ছুঁড়লেই মুখ্যমন্ত্রী হওয়া যায়। কাগজ কি রকম ধরনের, মানে একজন স্পিকার যার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই বলছেন যখন নিন্দনীয়, তখন তার জানা উচিত যে তার দিকে নানা করলে হবে না। সাংবিধানিক পদ আমরা সম্পূর্ণ পছন্দশীল, এটা সজলের ব্যক্তিগত মত। আমি এটা আমার মত, আপনারা তলায় ডিসক্লেমার দেন। না ডিসক্লেমার আবার দেব। আমি আপনাকে বলছি, সেখানে যদি কাগজ ছুঁড়ে মারাটা নিন্দনীয় হয় তাহলে তার বলার আগে ভাবা উচিত ছিল যে তিনি যার কথায় এই কাজটা করছেন আজকে, তিনিও কাগজ ছুঁড়ে এখানে এসেছেন। আমি একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী বলেছে না, একটু পরে তুলবেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে টার্গেট, এটাই হচ্ছে টার্গেট। শুভেন্দু বাবুর কথা অনুযায়ী যে বিশ্বনাথ কারক যিনি বিধানসভায় ছিলেন না তাকে সাসপেন্ড করেছে। কেনটা হচ্ছে এই যে আগামীকাল মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, তখন যাতে তার ভাষণে কোনো ইন্টারাপশন না হয়। তখন যদি শুভেন্দু অধিকারী বলতে তখন যদি শুভেন্দু অধিকারী বলতে তাহলে আজকে আপনি লোকসভায় করছেন কল্যাণের কথাটা শুনবেন, নিরাপত্তা নিয়ে আলোচনা, আমি আরেকটা কথা বলি, দয়া করে শুভ ময়দা, আপনি সেটিং এর কথা বলবেন না। আপনি প্যাসিভ হন, অ্যাক্টিভ হন। 26 দিন একজন রাস্তা বন্ধ করে, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বসেছিল, একটাই ভাই 14 আমি বলছি 21শে জুলাই এর পরে সরকার 1 মিনিট নিজে 50-60 জন 100 জন ক্রিমিনালের কথা বলেছিলেন যারা মদ খেয়ে তাদের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে
এফআইআর করেননি, বিধানসভা ভাঙচুরের পর প্রদর্শনী করেছিলেন, এফআইআর করেননি। অতএব আর যাই হোক, প্যাসিভ ভোট অ্যাক্টিভ ভোট, আপনারা সেটিং এর কথা বলছেন। এতবার পুরনো রেফারেন্স হলো, আমি সবার কাছে যাব তার আগে পরের প্রতিবেদন যে বারবার আজকের এই সাসপেনশনের প্রেক্ষিতে যে ঘটনাগুলো বারবার আলোচনায় আসছে, বিধানসভা ভাঙচুর থেকে, কাগজ ছোঁড়া থেকে, অবস্থান থেকে, সব পরপর ছোট্ট করে ইন আ নাটশেল দেখুন। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে, হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। মুলতবি প্রস্তাবে আলোচনার দাবি খারিজ করা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধ্যক্ষের দিকে কাগজ ছোড়ার অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে। বিরোধী দলনেতার আচরণের কড়া নিন্দা করেছে তৃণমূল। পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন 2006 সালের 30শে নভেম্বর বিধানসভায় ভাঙচুরের প্রসঙ্গ। এই ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিধানসভার সদস্য না হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় হাউসে প্রবেশ করেন এবং তার অধীনস্থদের ব্রিটিশ আমলের ঐতিহ্যশালী আসবাব ভেঙে ফেলার জন্য উৎসাহিত করেন। এমনকি সেই বেঞ্চও ভাঙচুর করা হয় যেখানে বিধানসভার সদস্য হিসাবে একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎ বোস, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর নীলরতন সরকারের মতো প্রবাদ প্রতিম ব্যক্তিত্বরা বসতেন। নজিরবিহীনভাবে তার অনুগতরা ভাঙচুর চালায়, জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। সেটা যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে তা তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো প্রতিবাদ করেননি কেন? এখন যে সরকার ক্ষমতায় তারা বরাবর এই বিধানসভার তোড়ফোড়ের রাজনীতি করেছে। তারা কখনো বিধানসভায় সুস্থভাবে রাজনীতি করেনি। বিধানসভায় যত সম্পত্তি সেগুলোও তারা ভেঙেছে। তো কে কাকে আর জ্ঞান দিবে? বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী টেনে এনেছেন 2005 সালের 4 আগস্ট লোকসভার প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ প্রসঙ্গে আলোচনার অনুমতি না দেওয়ায় নথি ছিঁড়ে ফেলে তা ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটওয়ালের দিকে ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আলোচনা না করতে দেওয়ার জন্য তিনি দোষারোপ করেন তৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে, হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল? দুটো প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সিপিএম এর সাংসদরা অপমান করতেন, উত্ত্যক্ত করতেন এবং তাকে বলতে দেওয়া হতো না, বাংলার স্বার্থে সরব হতে দেওয়া হতো না, সেটা একটা জিনিস। আর আজকের পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের অন্যতম, ইফ নট অনলি ওয়ান বিধানসভা যেখানে মোট সময়ের 50% বিরোধীদের জন্য বরাদ্দ করা থাকে। 50%। 1997 সালের ফেব্রুয়ারিতে রেল বাজেট পেশের সময় বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে লোকসভায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে তৎকালীন রেলমন্ত্রী রামবিলাস পাসওয়ানের দিকে গায়ে শালটি ছুঁড়েও মারেন তিনি। ঘুরিয়ে সেই প্রসঙ্গ টেনে এনেছে সিপিএম। মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুযায়ী মুখ্যমন্ত্রীর ভাবশিষ্য শুভেন্দু অধিকারী, অধুনা বিজেপি, কাগজ ছুঁড়ে মেরেছেন এবং সাসপেন্ড হয়েছেন। আর একটা চান্স বাকি আছে, তাহলে মুখ্যমন্ত্রীকে ছুঁতে পারবে না। মুখ্যমন্ত্রী দুবার করেছেন, ওনার আরেকবার করার চান্স রয়ে গেছে, লেজিটিমেট রাইট। সব মিলিয়ে সোমবার বিধানসভার ঘটনা উস্কে দিল একাধিক পুরনো বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সজল যেটা বলার চেষ্টা করলো যে বিধানসভার বিষয়ে তোমরা যথোপযুক্ত এবং কঠোর ব্যবস্থা নিতে পারোনি যতদিন স্পিকার তোমাদের দল থেকে হতে, অর্থাৎ তোমরা ক্ষমতায় ছিলে। সব আজগুবি কথা। সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার ছিল, যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল। নারদায় টাকা নিল যারা এথিক্স কমিটি লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে, একটি মিটিং হলো না। না, সোমনাথ চট্টোপাধ্যায় তো স্পিকার যখন ছিলেন তখন তো দলেই তোমরা রাখোনি। না সে ব্যাপার না, আমি ও বলছে বিধানসভার প্রেক্ষিতে, 34 বছরের বাম শাসনের প্রেক্ষিতে বলছি। বিধানসভার প্রেক্ষিতে আমি বলেছি, আবার আমি বলছি যে কি অবস্থা হয়েছে এখন। তৃণমূল আর বিজেপি ঝগড়া দেখে ক্লাস 5-এর বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করেছে বন্ধুর বিপরীত শব্দ কি। ক্লাস 5-এর বাচ্চা ছেলে স্কুলে লিখেছে শুভেন্দু। এরকম অবস্থা হয়েছে তৃণমূল বিজেপি, ওকে গাদ্দার বলছে, ওকে চোর বলছে। মোদির ভাই এখন দিদির ভাই হয়ে গেছে।
দিদির ভাই বলবে না, হ্যাঁ দিদির ভাই ছিল, এখন মোদির ভাই বলুন, দিদি যারা কিছু ছিল কিছু বলছিলেন, এখন শুভেন্দু ছুটছে, দিদি ছুটেছিল, লজ্জা থাকা। আমাদের প্যানেলের যা বক্তব্য সেটা যদি মেনে নেওয়া যায় তাহলে একজন বিধানসভা সদস্য হাউসে উপস্থিতি ছিলেন না, তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা যদি বিরোধী দলনেতা যা বলছেন না, আমাদের প্যানেল থেকে ওই কথাটা এসছে, তো এইটা যদি সত্যি হয় তো স্পিকারের পদটা তো খুব সম্মানিত পদ, এবং তিনি রুলিং দেন, এবং যে রুলিং দেন সেটা কোর্টের মতো গ্রাহ্য হয়, তিনি জেলে পাঠাতে পারেন না। একটা আমি ক্লিয়ারিফাই করি, আমাদের প্যানেল থেকে কিন্তু আসেনি, মানে এটা বিরোধী দলনেতা প্রেস কনফারেন্সে আমাদের প্যানেলের বক্তব্য নয়। না, যদি ছেড়ে দিন জারি বক্তব্য, এটা যদি সত্যি হয়, মানে যদি এটা যদি সত্যি হয়, আমি কন্ট্রোল করতে দেন প্লিজ। তো তাহলে যারা বলছেন তারা যদি মিথ্যা বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর যদি এটা সত্যি হয় তাহলে তো স্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কম বুঝি। মুকুল রায় যখন দলত্যাগ করেছিলেন, স্পিকারের কাছে একটা আবেদন জমা পড়েছিল, তিনি কাগজপত্র দেখে রায় দিয়েছিলেন। আমরা দেখছি যে মিটিংয়ে মুকুল রায় তৃণমূলের পতাকা নিচ্ছেন, সে দলে জয়েন করেছেন, উনি বুঝেছিলেন যে তিনি বিজেপিতেই আছেন, তৃণমূলে জয়েন করেননি। তো এই যে রুলিং দিচ্ছেন সেটাতে গ্রাহ্য হয়েছে। তো কাগজে কলমে সেই মুহূর্তে যা আছে, তো স্পিকারের শুধু বলে দিক যে রাজ্য বিধানসভায় কজন বিজেপির এমএলএ, কজন তৃণমূলের এমএলএ, অন্য কিছু করতে হবে না। এই তো স্পিকারের অবস্থা। এটা বলা হবে, সেটা বলা সহজ, সিপিএম এমএলএ কজন। একটু সততা এবং নিরপেক্ষতা তো আশা করতে পারি কিনা। আমি শুধু এইটুকু বলবো যে কোনো সাংবিধানিক পদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, বিধানসভা স্পিকারের পদের প্রতি তো বটেই, এবং বক্তাদের বক্তব্য তাদের নিজস্ব। আমি একেবারে বিধিসম্মত সতর্কীকরণ আমি আমার দিক থেকে দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে নিয়ম, তাতে আমরা এমন কোনো বক্তব্য রাখছি না, অন্তত আমি কোনো বক্তব্য রাখছি না যেখানে স্পিকার সম্পর্কে কোনো আলোচনা করছি। এবং সেই জায়গায় সজলদা যে ধরনের কথা বলেছেন তার রাজনৈতিক সজলদা আপনাদের হাতে কেউ বাঁচিয়ে দেবে, আমরা ছাপোষা মানুষ, আমাদের কেউ বাঁচাবে না একটা চিঠি পেলে। সুতরাং এই বক্তব্য, আমার বক্তব্য পরিষ্কার, একেবারে পরিষ্কার যে আমাদের যখনই আলোচনা হবে গণতন্ত্রের একটা অংশ, যেমন কাউকে বার করা যায় না, যেমন আমরা তার বিরুদ্ধে আমরা চাই বিরোধীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠুন। একই সঙ্গে যখন স্পিকার নিয়ে আলোচনা হবে, সে রাজ্যসভার, লোকসভার, বিধানসভা হোক, আমাদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, কারণ রাজনৈতিক নেতারা তাদের প্রোটেকশন সময় মতো পেয়ে যাবেন, আমরা সাধারণ মানুষ পাবো কিনা খুব সন্দেহ, বিশেষ করে যারা কোনো দলে নেই। বলছি কি এখন প্রমাণ করতে হচ্ছে আপনি দলে নেই, কারণ আপনি বলেছেন প্রমাণ করতে হচ্ছে আপনি বলেছেন। দেখুন আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুখ্যমন্ত্রী যখন যে কোনো জায়গায় যদি আইনসভায় বলেন, তখন বিরোধী দলের উপস্থিতিটা খুব জরুরি। কারণটা কি, মানে মুখ্যমন্ত্রীর বলাটা পূর্ণ হয় যদি বিরোধী দল সেখানে থাকে। বিরোধী শূন্য অবস্থায় মুখ্যমন্ত্রী বলছেন, সেটা পলিটিক্যালি কিন্তু খুব একটা ওয়েট ক্যারি করেন। আমি এটা দ্বিতীয় যেটা, সেটা হলো যে ধরুন আমি এক এক সময় এক এক রকম অবস্থা নিচ্ছি। যখন মানে তৃণমূলের 18 জনকে সাসপেন্ড করছে, তখন আমি আমার অবস্থান এক, আবার এখন যখন সাসপেন্ড হচ্ছে বিরোধী দলের তরফ থেকে, আমার অবস্থান আরেক রকম। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কেন বহুচারিতা থাকবে? আমি বলছি এই তর্কের মধ্যে একটাই কথা থাকে, যে তাহলে সেই আপ্তবাক্যের কি মূল্য আছে যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমি আসবো খুব দ্রুত বলছি, আসলে কিছু না, কালকে যাতে বাজেটের সময় লাইভ হয়নি বিধানসভায়, কেন লাইভ হয়নি? তাহলে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখানো হতো। ঠিক বাজেটের পরে আরেকটা বাজেট, মানে সাংবাদিক সম্মেলন বাজেট, তাতে সারাক্ষণ তিনি বলে গেলেন, সারাক্ষণ যতক্ষণ বাজেট ততক্ষণ এখানে যাতে শুভেন্দু অধিকারীকে না দেখা যায় সেই জন্য সাইড করে দিলেন। কিন্তু বুঝলেন না যে কালকে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে আমি দ্রুত একবার যে কোথায় আমাদের সংশয়, আমাদের খটকা এবং আমাদের আশঙ্কা, সেটা হচ্ছে কোথাও
সংখ্যা সব কিছু নির্ধারণ করছে না তো। দেখুন, আলোচনার প্রথম অংশে আমরা দেখালাম সংখ্যা লুকোতে, সংখ্যা গোপন করতে তৎপরতা, আর এখানে কি সংখ্যা জাহির করতে। কারণ গণতন্ত্রের সংখ্যার গুরুত্ব নিঃসন্দেহে কেউ কথা অস্বীকার করতে পারেন না যে অপরিসীম, সেই জন্যই কৌস্তবদের 0-0 বলে কটাক্ষ করা হয়। এবং কিন্তু সংখ্যা সবটা যদি জাহির করে, তার ভেতরে সেই জাঁতা কলে কোথাও কি গণতন্ত্র পেশাই হয়, গণতন্ত্র পিষে যায়, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব শুভ দিন নয়। পরের প্রতিবেদন। ফের বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে। গত 3.5 বছরে এই নিয়ে 4 বার, এবার তার সঙ্গে সাসপেন্ড করা হলো আরো 3 বিজেপি বিধায়ককে। আর এরপরই তৃণমূল সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা। হাউস বিলংস টু অপোজিশন, এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, ওদের 200-রও বেশি বিধায়ক রয়েছে। পাল্টা বিজেপি বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে লোকসভা, রাজ্যসভা কিংবা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিরোধীদের সঙ্গে কি করা হয়। বিধানসভায় বিজেপি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সাসপেন্ড করে কণ্ঠরোধের অভিযোগ তুলছে, 2023-এ ঠিক সেই অভিযোগই উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে, যখন লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 146 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এরকম উদাহরণ ইতিহাসে আর নেই। তখন বিরোধীরা অভিযোগ করেছিল 2019 থেকে 2023 সালের মধ্যে 70 বারেরও বেশি বিজেপি বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। আজ শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আক্রমণ শানাচ্ছেন, তখন ঠিক এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি বিরোধী শিবির। মোদী আরেকটু হলে সেঞ্চুরি করে ফেলতে পারত। 77-এ 78-এ থেমেছে, যাক সেঞ্চুরি করতে পারেনি, এখনো চান্স আছে, নিশ্চয়ই কাল পরশুর মধ্যে সেঞ্চুরিও করে দিবে। তা সেঞ্চুরিয়ান মোদী পার্লামেন্ট থেকে আগামী দিনে বিরোধী বলে কোনো এমপি যারা বলার ইচ্ছা রাখে, সেই রকম কোনো এমপির অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি রাখবেন না। ভারতবর্ষের জন্য এক বড় দুর্ভাগ্য। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের সাসপেন্ড করে কণ্ঠরোধের গবেষণাগার হলো গুজরাট। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2013 সালে কার্যত গোটা বিরোধী পক্ষকেই গুজরাট বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, পরবর্তীকালে মোদীর হাত ধরে বিরোধীদের সাসপেন্ড করে মুখ বন্ধ করার এই প্রবণতা শুরু হয় সংসদে। গণতন্ত্রের মূল ভিত্তিটাই হচ্ছে অপোজিশন পার্টির ভয়েস। সেই অপোজিশন পার্টি একটা ডাইভার্স ভয়েস প্রেজেন্ট করবে এবং সেই ডাইভার্স ভয়েসের মাধ্যমেই যে বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন হওয়ার, সেগুলো কিন্তু হবে। সেটা পলিসি নিয়ে বলুন, সেটা প্রোগ্রাম নিয়ে বলুন, সেটা মানুষের ভাবনা চিন্তা নিয়ে বলুন। গণতন্ত্রে যদি অপোজিশনের ভয়েস দাবিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই গণতন্ত্র পুরোপুরি গণতান্ত্রিক হবে না। যদিও এর আগে রাজীব গান্ধীর জমানায় দুকক্ষের মোট 63 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। দল বদলাচ্ছে হয়তো ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামোতে, অথবা রং বদলাচ্ছে, অথবা পতাকা বদলাচ্ছে, কিন্তু শাসকের যে ভূমিকা সেটার কিন্তু খুব একটা বদল দেখা যাচ্ছে না। কিছুদিন আগে আমরা রাজ্যসভায় একই ঘটনা দেখেছি, লোকসভায় আমরা এই ধরনের ঘটনা প্রায়ই দেখি, এখন আমরা রাজ্য বিধানসভায় এ ধরনের ঘটনা দেখছি। প্রধানমন্ত্রী থাকাকালীন সংসদে দাঁড়িয়ে জওহরলাল নেহরু একবার বলেছিলেন, এই সংসদে আমরা বিরোধীদের স্বাগত জানাই, তারা যেই হন, তাদের সঙ্গে আমাদের যতই মত পার্থক্য থাকুক, আমরা তাদের স্বাগত জানাই, কারণ সন্দেহাতীতভাবে তারা ভারতীয়দের একটা অংশের প্রতিনিধিত্ব করেন এবং এরকম জোরালো বিরোধিতা থাকা ভালো, যাতে সরকার বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল আত্মতুষ্টিতে না ভুগতে পারে। সেই দিন কি আজ অতীত? গণতন্ত্রের স্বার্থে বিরোধী দল জরুরি। জোরদার বিরোধী দল ছাড়া গণতন্ত্র বাঁচে না। অহংকার, দম্ভের জেরে এই মামুলি সত্যটাকে কোনো শাসকই অনুধাবন করতে পারে না। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ঠাকুরমার ঝুলিতে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছিলেন, চাঁদ মুখে হেসে নেচে নেচে এসে ঝুলির মাঝে দে উঁকি। এখন ঠাকুরমার ঝুলিতে একালের বাচ্চারা কতটা আমোদ পায় জানি না, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের ঝুলি বুঝলেন এবার মধ্যবিত্ত চাকরিজীবীদের অনেকটাই স্বস্তি দিয়েছে। বিশেষ করে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের কথা বলতেই হবে। উল্টো দিকে রাহুল গান্ধী আবার এই বাজেটকে বুলেটের ক্ষততে ব্যান্ডেড লাগানোর চেষ্টা বলে কটাক্ষ করেছেন। তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন রাজনীতিতে এসব তরজা চলতেই থাকে, তার জন্য আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ।